আপনি তো সারা জীবন আমার কাছে ভালোবাসার নীড়ই থাকবেন, কিন্তু আমি কখনোই আপনার কাছে ভালোবাসার মেরিন হব না। চিরকাল ঘৃণার মেরিনই থাকব। আপনি চাইলেও আমাকে ভালোবাসতে পারবেন না। আপনি যতবার আমাকে ভালোবাসতে চাইবেন ততবারই আপনাকে ঘৃণার কারণ দিব। আপনি আমাকে ভালোবাসতে চাইবেন, পারবেন না। 7 বছর বিনা দোষে জেল খেটেছি। ছোটবেলায় 7টা বছর নষ্ট হয়েছে, এখন আর হবে না। 7 দিন পর আপনার আর আমার জন্মদিন, আর ঠিক 7 দিন পরে জেল থেকে বেরিয়ে এসে দাঁড়াবো আপনার সামনে, একসাথে কেক কাটবো। বলেই চোখ মারল। এরপর হাত করা লাগানো হাত জোড়া নীরের মাথার ওপর ঢুকিয়ে দিয়ে নীর মাথা ধরে কাছে টেনে কিস করতে লাগলো। নীর তো জাস্ট শকড। পুলিশ, প্রেস, মিডিয়া বা অন্য কেউ ছাড়াতে আসবে কি এমন সিন দেখে সবাই বাকরুদ্ধ। লজ্জায় পড়ে গেল। নীর যে সরাবে তার উপায় নেই, কারণ মেরিনকে ধাক্কা দিতে গেলে হাত করার জন্য মেরিনের হাতের সাথে ধাক্কা লেগে ও মেরিনের আরও কাছে চলে যাচ্ছে। মেরিন নিজের মন মতো কিস করে নীরকে ছাড়ল। হাত জোড়া আবারও নীরের মাথার উপর দিয়ে তুলে নিল। পুলিশ মেরিনকে নিয়ে গেল 7 মাস আগে। আলোয় আলোয় ঝলমল করছে চারিদিক। দ্য বেস্ট অ্যাডভোকেট ইন দ্য কান্ট্রি, অ্যাডভোকেট নিহাল চৌধুরীর একমাত্র ছেলে নীর আহমেদ চৌধুরী বর্ষণের বিয়ের আলোর মেলা না বসলে কি চলে? বড় বড় শিল্পপতি সহ রাজনৈতিক নেতারাও উপস্থিত। আর কোনে নান আদার দ্যান দ্য মেরিন বন্যা খান, দ্য মেরিন বন্যা নীর খান চৌধুরী। বিয়ে তো সেই ছোটোবেলাতেই হয়েছিল, কিন্তু ছোট সময়ের বিয়েটা বৈধ হয় না, তাই আবারও নতুন করে বিয়ে। উপস্থিত সবার কাছে বিয়েটা বেশ উৎসবমুখর। নীর মেরিনের বিয়ে বলে কথা, কিন্তু পরিবারের কেউ খুশি না, 2 জন ছাড়া। আর হ্যাঁ, সেই 2 জন হলো শামসের খান এবং নিহাল চৌধুরী। হ্যাঁ, আরও একজন আছে যার আনন্দের কোনো কিনারা নেই, সে হলো মেরিন। আর নীর মনে মনে বলে, কেন এমন করলে মামিমণি? কেন? তুমি তো জানো আমি তোমার কথা আমি ফেলতে পারি না, তবে কেন? তুমি তো জানো আমি নীরাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, কিন্তু তার থেকে বেশি ভালোবাসি তোমাকে। তুমি যে আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়েছ, সেই তুমি কেন এমনটা করলে? আমি জানি মামিমণি, তুমি নিজের ইচ্ছে এমন করনি। যা করেছ ওই মেরিনের ইচ্ছাতেই করেছ, ওই কিছু না কিছু করেছ। আই জাস্ট হেট দ্যাট গার্ল। নীর এসব ভাবছিল তখন মেরিনকে স্টেজে আনা হলো। কালো রঙের লেহেঙ্গা, কালো হীরার সকল গহনা, কালো টেপ, কেবল ঠোঁটের লিপস্টিক ছাড়া সবই কালো। লিপস্টিকটা কালো যে কারোরই চোখে ঘুরে যাবে। নীরও কালো শেরওয়ানি পরা, ফর্সা রঙে একেবারে ফুটে আছে, অস্বাভাবিক সুন্দর লাগছে। মেরিন তো নীরের দিকে তাকিয়ে আছে। নীর একবার তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। দুজনকে পাশাপাশি দাঁড় করানো হলো, ছবি টবি তোলা হচ্ছে। ভয়ঙ্কর সুন্দর লাগছে আপনাকে। নীর চুপ করে রইল। আমাকে কেমন লাগছে বলবেন না? একদম তোমার মনের মতো। ইউ আর লুকিং লাইক কালো পরি, অ্যান্ড আই থিঙ্ক ইউ নো কালো পরি কি। মেরিন সেই চির অচেনা রহস্যময়ী হাসি দিয়ে বলল, ইয়াস, আই নো। একটু পর কেউ দুম করে এলো, আর সে হলো নীরা। স্টপ ইট অল দিস। জান। নীর যেতে নিলে মেরিন হাত ধরে ফেলে। নীর মেরিনের হাত ছাড়া দিয়ে ফেলে স্টেজ থেকে নেমে দৌড়ে নীরার কাছে গেল। নীরা কেবল নীরকে জড়িয়ে ধরবে তখন মেরিন নীরার চুলের মুঠি ধরে টেনে দূরে সরিয়ে দিল। কণিকা ছুটে এসে নীরাকে জড়িয়ে ধরল। মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ খালামণি, খালামণি এসব কি হচ্ছে? জান, এসব কি? এমন বিয়ের উৎসব কেন? হো আপু, বিয়েতে তো বিয়ের উৎসবই থাকবে, তাই না? আর এতক্ষণে তুমি নিশ্চয়ই বুঝে গেছো যে নীর মেরিনের বিয়ে, আবার বিয়ে। কি? কেন? নীরা নীরের কলার ধরে বলতে লাগলো, কেন নীর, কেন এমন করলে? কেন কেন কেন? জান প্লিজ, তুমি কান্না করো না। আই ক্যান্ট বিয়ার। মোটেও না, তুমি আমাকে ভালোবাসো না, মোটেও না। আই লাভ ইউ, আই জাস্ট লাভ ইউ। তাহলে কেন, কেন ওই মেয়েকে বিয়ে করলে? বলো বলো বলো। নীরা নীরের পা ধরে কাঁদতে লাগলো। ওঠ মা, ওঠ। নীর করতে চায়নি রে, ও তো কেবল ওর মামুনি করেছে, আমার জন্যই করেছে। হ্যাঁ হ্যাঁ, আমার জন্যই করেছে। মানে? মানে বলার অনেক সময় পাবে, একটু পরেই তো আমার বিদায়, তাই না?
আমি চলে যাওয়ার পর মনের সুখে শুনে নিও। চলুন নীর। ডোন্ট। তখন নিহাল নীরের কাঁধে হাত রাখলো। অলরেডি অনেক তামাশা হয়ে গেছে, প্লিজ ফর গুড শেক, যা করার যা বলার পরেই প্লিজ। মেরিন নীরের হাত ধরে নিয়ে যেতে লাগলো। হঠাৎ টান অনুভব করলো, ঘুরে দেখলো নীরা নীরের অন্য হাতটা ধরে রেখেছে। বাঁকা হাসি দিল। জন, ট্রাই টু মি। জন দেরি না করে গান ছুঁড়ে মারল। মেরিন ক্যাচ ধরল আর 1 সেকেন্ডও দেরি না করে ঠিক নীরার হাত বরাবর শ্যুট করলো। জান। নীরার কাছে যেতে নিলে মেরিন টেনে নিজেকে কাছে নিল। যদি ওই দিকে আরেক পা বাড়ান তবে নেক্সট বুলেট নীরা ঠিক হার্টে লাগবে। আর হাতেই গুলি লেগেছে, মরবে না। যা বলার ভেবে বলছেন? এটার এফেক্ট আপনার জানের উপর পড়বে। নীর আর কিছু বলল না। মেরিন নীরকে টেনে স্টেজে নিয়ে দাঁড়ালো। হ্যালো ডিয়ার গাইজ অ্যান্ড মাই বিলাউড প্রেস অ্যান্ড মিডিয়া। এখন যেটা বলবো সেটা খুব ক্লিয়ার নোট করুন, যেটা কালকে সব খবরের কাগজে ফ্রন্ট পেজে থাকবে আর প্রত্যেকটা চ্যানেলে টেলিকাস্ট হবে। নীর আহমেদ চৌধুরী বর্ষণ কেবল আর কেবল মেরিনের। যে বা যারা আমার নীরের দিকে চোখ তুলেও তাকাবে, আমি তার চোখ তুলে ফেলবো। সবাই এটা মাথায় রাখবে যে নীর মেরিনের ভালোবাসা আর মেরিনের স্বামী, মেরিনের জীবন, মেরিনের কলিজা, মেরিনের সব। যে আমার কলিজায় হাত দিবে তার কলিজা বের করে নেব। বিদায়ের সময় মেরিন দাদু ভাইকে জড়িয়ে ধরল। এরপর চৌধুরী বাড়িতে চলে গেল। চৌধুরী বাড়িতে সারা গাড়িতে মেরিন নীরের কোলে বসে এসেছে। গাড়ি থামলো। এখন তো নামবে। অসম্ভব। অলরেডি অনেক কিছু হয়ে গেছে। ও কিন্তু যা তা করতে পারে, কাজ বাড়িও না, ওকে খেপিও না। এগুলো কি কভার আপ করার জন্য বলছো? মানে খুব সহজ, কারণ বরাবরই মেরিন তোমার প্রিয় পাত্রী। তো আচ্ছা, যা বোঝার বোঝো, কিন্তু এখন বরণ করো। টিভি তো দেখছোই, তাই না? আর রক্ত ঝরানোর না চাইলে যাও গিয়ে বরণডালা সাজাও প্লিজ। নীলিমা গিয়ে 2টা বরণডালা নিয়ে এলো। একটা তো স্বাভাবিক আর একটা অস্বাভাবিক, যেটার মধ্যে আছে কয়লা, শুকনো মরিচ আর সেই সাথে আছে মানুষ মরে গেলে যেসব জিনিস লাগে, যেমন আগরবাতি, বড়ই কাটা না পাতা এক্সেট্রা নিয়ে এলো। ওটার মধ্যে ওসব কি? বরণডালা, স্পেশাল বরণডালা ফর মেরিন বন্যা খান। তখন মেরিন দরজার ওখান থেকে চিল্লিয়ে বলল, শাশুড়ি ফুপ্পি ভুল বললে। মেরিন বন্যা খান নয়, মেরিন বন্যা নীর খান চৌধুরী। নিজের ছেলেকে এইগুলো দিয়ে বরণ করবে? না, আমি তো আমার ছেলেকে স্বাভাবিকভাবেই বরণ করব। এগুলো তোই খুনির জন্য। না বাবা, লেট হার ডু ইট। নীলিমা নিজের ইচ্ছায় বহাল রাখলো। নীর মেরিন ভেতরে ঢুকলো। নীর হনহন করে রুমে চলে গেল। মেরিন নিহালকে সালাম করলো। আমাকে করতে আসবি না। বেশ। আর হ্যাঁ, ভুলেও আমাকে মা বলে ডাকবি না। তোর মতো মেয়ের মুখে আমি এত পবিত্র ডাক শুনতে চাই না। ফুপি ডার্লিং, মা ওয়ার্ডটা আমিও মুখে নিতে চাই না। সো জাস্ট চিল। আমি তোমার এই শাশুড়ি ফুপ্পি বলে ডাকবো। নীলিমা রুমে চলে গেল। মামনি, রুমে গিয়ে আরাম করো। ওকে বাবা। মেরিন রুমে গেল। রুমে গিয়ে দেখে রুমে একটাও ফুল নেই। কাঁটা আর কাঁটা, এমনকি বেডেও কাঁটা। কাঁটা দিয়েও যে ঘর সাজানো যায় সেটা মেরিনের অজানা ছিল। নীরের ইনস্ট্রাকশন অনুযায়ী সাজানো হয়েছে। ওয়েলকাম টু দ্য হেল, মেরিন বন্যা। ওয়েলকাম টু দ্য হেল। মেরিন ওর রহস্যময়ী হাসি দিয়ে রুমের ভেতরে ঢুকলো। দরজাটা লাগিয়ে দিল। আমার বউ হওয়ার খুব শখ না তোমার? এবার তুমি বুঝবে আমার বউ হওয়ার মজা। নীর, এমন তো নয় যে আমি আজকে আপনার বউ হলাম। আজ থেকে 13 বছর আগেই আমাদের বিয়ে হয়েছিল। ও জাস্ট শাট আপ। তখন তুমি ছিলে 11 বছরের আর আমি 15 বছরের। চাইল্ডহুড ম্যারেজ, বাল্যবিবাহ, যার কোনো মানে নেই। বিয়ে তো বিয়ে হয়, বিয়ে মিথ্যে হতে পারে না। হ্যাঁ, বিয়ে মিথ্যা হয় কি না সেটা আমি জানি না, তবে তোমার প্রতি আমার ঘৃণা চিরসত্য। আর তাই বুঝি এই কাটার বাসও সাজিয়েছেন। অফকোর্স। নীর বেডের সামনে গেল। খুব শখ না আমার বউ হওয়ার, আমার সাথে বাসর করার। চলো কাটার বাসর করি। আপনি বললে কাটা কেন, কয়লার বাসরও করতে পারি। এনিওয়ে, বলেই মেরিন নীরের দিকে এগিয়ে গেল। এখন আমি আপনাকে সালাম করব। অ্যান্ড প্লিজ সিনেমার নায়কদের মতো পিছে সরে দাঁড়াবেন না। ইটস ওল্ড ফ্যাশনড। মেরিন নীরকে সালাম করলো। নীর ওয়াশরুমে চলে গেল, চেঞ্জ করে এলো। মেরিন ততক্ষণে বেডের সব কাটা এক পাশ করে নিল।
নীর সোফায় শুতে নিল। কি করছেন? ঘুমাচ্ছে। সেটা আমিও দেখছি, কিন্তু এখানে কেন? তো কোথায় থাকবো? তোমার সাথে ওই বেডে? বাসা করবো তোমার সাথে? না, ঘুমাবেন। আমি আপনার বুকে মাথা দিয়ে সুন্দর করে ঘুমাবো। ইন ইউর ড্রিম। চেক ইউর ফোন প্লিজ। এক্সকিউজ মি? আই সেড চেক ইউর ফোন। না হলে দেরি হয়ে যাবে, পরে আফসোস করো লাভ হবে না। নীর চেক করলো, দেখলো একটা ভিডিও প্লে করলো। দেখে নীর ভয় পেয়ে গেল, কারণ ভিডিওতে দেখা যাচ্ছে যে কণিকা, সেতু আর নীরাকে উল্টা ঝুলিয়ে রাখা হয়েছে। নিচে কয়লা। মামিমণি? নাইস ভিডিও, তাই না জান? ইউ? হুম। নিজের মায়ের সাথে এমন করতে একটা বড় বুক কাঁপলো না? নে। অবশ্য কাঁপবে কেন? যে নিজের বাবাকে খুন করতে পারে অতটুকু বয়সে, সে তো সবই করতে পারে। কথাটা শুনতে মেরিনের মুখের রং পাল্টে গেল, চোখ লাল হয়ে গেল। কিন্তু ও নীরের সাথে খারাপ ব্যবহার করতে চায় না, তাই চোখ বন্ধ করে বলল, আমি খুন করিনি, আর না ওটা আমার বাবা ছিল। হাউ রিয়েলি? পুরনো টপিক বাদ দিন। আপনার আদরের মামিমণি না হওয়া শাশুড়ি মা আর ভালোবাসাকে বাঁচাতে চান? নীর মোবাইলটা আছাড় মারল। কি করতে হবে বলো? বলো কি করতে হবে? স্ত্রীর অধিকার দিতে হবে? ইন্টিমেট হতে হবে? বলো, জাস্ট টেল মি। মেরিন হা হা করে হেসে উঠল। মেরিন নীরের মুখে আঙুল বুলাতে বুলাতে বলল, নীর দাঁতে দাঁত চেপে বলল, না জান, এত কিছু চাই না। কেবল আপনার বুকে মাথা রেখে ঘুমাতে চাই, আজ এবং বাকি সব রাতে। অসম্ভব। ওকে, আমি জনকে বলে দিচ্ছি ওদের জাহান্নামে পাঠাতে। ছি, কেমন মেয়ে তুমি? এমনি। ওকে, ঘুমাও আমার বুকে, তবু ওদের মুক্তি দাও। আপনার মায়ের কসম খেয়ে বলুন যে সব সময় আপনার বুকে মাথা রেখে ঘুমাতে দিবেন। মামুনের কসম খেয়ে বলছে, রোজ তোমাকে বুকে নিয়ে ঘুমাবো। দ্যাটস লাইক ইউ মাই জান। হ্যালো জন, রিল্যাক্স দেন। মেরিন কাঁটাওয়ালা অংশে শুয়ে পড়ল আর নীরকে ফ্রেশ অংশে শুতে দিল, যেখানে একটা কাঁটাও নেই। এরপর নীরের ঠোঁটে একটা ডিপ কিস করে নীরের বুকে মাথা রেখে নীরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। মেরিনের শরীরের কাঁটাগুলো নিজেদের চিহ্ন বাসাতে লাগলো। সকালে মেরিনের ঘুম ভাঙল। আহ! আসলে কাঁটাগুলোর আঘাতে মেরিন জর্জরিত, কিন্তু মাথা তুলে নীরকে মুখ দেখে ওগুলো ভুলে গেল। নীরের চোখে মুখে ঠোঁটে কিস করে উঠে গেল। এরপর কাঁটাগুলো সরিয়ে ফেললো। ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। তখন আয়নায় নিজেকে দেখলো। কাঁটাগুলো হাতের কয়েকটা জায়গায় লম্বা ছড়া আঁচড় কেটেছে, যেটা দেখে মেরিন বাঁকা হাসি দিল। চলো একটু শাশুড়ি ফুপ্পির মাথাটা নষ্ট করি। মেরিন শর্ট স্লিভসের ব্লাউজ দিয়ে শাড়ি পরলো। এরপর নিচে গেল। নীলিমা রান্নাঘরে রান্না করছে। মেরিন ঢুকতে নিলে নীলিমা বলল, ওখানেই দাঁড়া, ভেতরে ঢোকার সাহস করবি না। মেরিন বাঁকা হেসে ভেতরে ঢুকলো। খালেদের শাসন যে কতটা বেশি সেটা তোমার থেকে ভালো অন্য কেউ জানে না, তাই না শাশুড়ি ফুপ্পি? আর তার মধ্যে আমি হলাম মেরিন বন্যা। খুনি মেরিন বোন না, আমার ভাইয়ের খুনি। এখন তোমার ধারণা তো আর পাল্টাতে পারবো না। সো নাথিং টু ডু। কি রান্না করছো, হেল্প করি? হ্যাঁ, নীলিমার চোখ গেল মেরিনের হাতের দিকে। তোর হাতে শরীরে কিসের দাগ? এ শাশুড়ি ফুপ্পি, কি প্রশ্ন করছো? লজ্জা করবে উত্তর দিতে? আচ্ছা তুমি তো ফুপ্পি লাগো, বলেই তো তোমাকে এগুলো। শাট আপ, বেরিয়ে যা, কাজ করতে দে আমাকে। তুমি তো ব্রেকফাস্ট রেডি করে ফেলেছো। আমি তবে সবার জন্য চা আর নীরের জন্য কফিটা বানিয়ে ফেলি। একদম না, তুই কিছু করবি না। ভেবে বলছো? ভাবার কি আছে? ওকে, এই কিচেনে যদি আমি কাজ না করতে পারি তবে তুমিও পারবে না। বলেই মেরিন ঘিয়ের বয়ামটা চুলার দিকে আর কিছুটা মেঝেতে ছিটিয়ে দিয়ে দুম করে আগুন লাগিয়ে দিল। এটা কি করলি নিহাল? আগুন? নীলিমা রান্নাঘর থেকে ছুটে বের হতে নিলেই মেরিন খপ করে হাত ধরে ফেলল। কোথায় যাচ্ছ শাশুড়ি ফুপ্পি? দাঁড়াও। কি করছিস কি? হাত ছাড় আর চল বাইরে। না, আমি যাব না। পুরে মর তুই, কিন্তু আমার হাত তো ছাড়। না, ছাড়বো না। কেন? এখন এতটুকুর জন্য আমাকেও মারবি? তখন নিহাল আর নীর ছুটে এলো। এ কি আগুন মামুনি? নীলা, মেরিন। দেখো না, ও আমাকে পুড়িয়ে মারতে চাই। নীর দৌড়ে গিয়ে এক্সটিংগুইশ আনতে গেল। দুইজনই বেরিয়ে এসো। বাবা, শাশুড়ি ফুপ্পিকে বলো যেন আমার কিচেনে আসতে 144 ধারা জারি না করে।
আচ্ছা, আজকের পর থেকে তুই আসবি কিচেনে, আমি আসবো না। আহা, দুজন মিলে রান্না করব, রাজি। হ্যাঁ রাজি। গড প্রমিস। গড প্রমিস। প্রমিস করতেই মেরিন নীলিমাকে নিয়ে বেরিয়ে গেল। নীলিমা বেশ বুঝতে পারলো যে মেরিন নীলিমাকে সেফলি বের করেছে, আর নীলিমাকে সেফলি বের করতে গিয়ে মেরিনের পিঠে হাতে খানিকটা আগুনের ভাপ লেগেছে। কিছু বলবে ততক্ষণে নীর এক্সটিংগুইশ নিয়েও এলো, আগুন নেভালো। মামনি তুমি ঠিক আছো? কত লাগেনি তো? হুম। মামনি তোমার লাগেনি তো? না বাবা। ওর কেন লাগবে? ও তো নিজেই কয়লা, লাভা, যেখানে চায় দাবানো শুরু করে। নীর, চুপ করাচ্ছ কেন? আমার তো মনে হয় ওই আগুনটাই লাগিয়েছে। আমি তো লাগিয়েছি। হোয়াট? হুম। আমি বলছি। তুমি কি মানুষ? না, আমি মেরিন। তুমি কি ভেবেছ তোমার হাতেরটা আমি বা অন্য কেউ খাবে? খাবেন। ইম্পসিবল। বিষ খেতে পারি, তা তোমার হাতের এক ফোঁটা পানিও না। মেরিন রহস্যময়ী সেই বাঁকা হাসি দিয়ে বলল, আমি কখনোই কাউকে সেকেন্ড চান্স দেই না, একটা কথা দ্বিতীয়বার রিপিট করার জন্য, আর না ওয়ার্নিং দেই। আমি র্যাপিড অ্যাকশনে বিশ্বাস করি। রান্নাঘরে আগুন লেগেছে, সারা বাড়িতে লাগতে কতক্ষণ? নীর প্লিজ চুপ থাক, আপাতত ওর পাল্লা ভারী। ইন্টেলিজেন্স শাশুড়ি ফুপ্পি। যাই, সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে ফেলি। মেরিন যেতে নিল। দাঁড়া। নীলিমা নীরের হাত থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে বার্ন ক্রিম বের করে মেরিনের পিঠে আর হাতে লাগিয়ে দিল। অবাক বা খুশি হওয়ার কিছু নেই, খানবাড়ির মেয়ে আমি, রাস্তায় পড়ে থাকা পশু পাখিকে আঘাত পাওয়া অবস্থায় দেখতে পারি না। নীলা, বাবা, খানবাড়ির মেয়ে আমরা, রক্তের এবং রক্তের গ্রুপের সম্পর্ক আমাদের, তাই তোমার কাজে মোটো অবাক হইনি আমি। আর হ্যাঁ নীর, আমি আগুন নয় যে দাবানল করব, আমি বন্যা। পানি আগুনে পড়লে তো তবুও ছাই অবশিষ্ট থাকে, কিন্তু পানির কবলে তো পায়ের নিচের মাটিও অবশিষ্ট থাকে না, পুরো অস্তিত্ব বিলীন করে দেয়। বলেই মেরিন রান্নাঘরে গেল। রাতে রিসেপশনে প্রোগ্রাম হলো। এরপর শামসের খান নীর মেরিনকে খানবাড়িতে নিয়ে গেল। আরে বাহ, সেতু, মনির, নিলয়, নীরা, কাঙ্গালেরা একসাথেই তো আছো দেখছি। দাদু ভাই, কাঙ্গাল ভোজনের সময় এদেরকে খাইয়ে বিদায় করনি? মনে হয় টাকা কম পড়েছিল। আচ্ছা, আরও 500 করে দিয়ে বিদায় করো ওই রাস্তার কুকুরদের। মেরিন, ওরে, কে আমার নাম ধরে ডাকলো রে বাবা? দিদি ভাই, তুমি আর নানা ভাই রুমে গিয়ে আরাম করো। না 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 ভাই, আমি রুমে না, একটু গার্ডেনে বসতে চাই। ভালো কথা, চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসো। হুম। নীর মেরিন ওপরে গেল। বাবা, তোমার নাতনির সাহস কি করে হয় ওদের কাঙ্গাল আর রাস্তার কুকুর ডাকার? কুকুরকে কুকুর না তো কি বলবে, সিংহ? বাবা, এই খান সাম্রাজ্যের রানী যখন এদেরকে কাঙ্গাল কুকুর বলেছে তখন সেটাই। আর আমি বুঝি কেউ নই? রানীর মা তো রাজমাতাই হয়, কিন্তু তুমি তো মাই হতে পারলে না, রাজমাতা কি করে হবে? এনিওয়ে, তুমি যদি কিছু না হতে তাহলে ওই এটো চাটা কুকুর এই বাড়িতে ঠাঁই পেত না। বলেই দাদু ভাই সার্ভেন্টদের কাছে গেল নীর মেরিনের খাবার দাবারের ব্যবস্থা করতে। এই ব্লোরি বুড্ডা, সরি খালামণি। ইস ভাব। একটু পর নীর বাগানে বসে আছে। বাগানটাতে ছোটবেলার অনেক স্মৃতি মিশে আছে ওর আর মেরিনের। কত খেলতো দুজনে। ও নীলিমার কাছে রোজ নানু বাসায় আসার বায়না ধরতো, উদ্দেশ্য কেবল মেরিনের সাথে খেলা করা। হঠাৎ চোখ গেল আম গাছটার দিকে। ওই আম গাছটা নীর মেরিন দুইজনে মিলে লাগিয়েছিল। নীর মনে মনে বলে, কেন রে বোন পাখি, কেন তুই মামাকে খুন করতে গেলি? ঘৃণা করি তোকে। আমি নীরাকে অতটা ভালোবাসি না যতটা তোকে ঘৃণা করি। অনেক ঘৃণা করি তোকে বোন পাখি, অনেক। তখন কণিকা এসে নীরের কাঁধে হাত রাখলো। আরে মামিমণি, বসো। কণিকা বসলো। কণিকা নীরের হাত ধরে বলল, আই এম সরি বাবা, আমি তোমাকে বাধ্য করেছি ওই মেয়েটাকে বিয়ে করতে। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে অমন করিনি। ও নীরা আর নিলয়কে কিডন্যাপ করিয়েছিল, নিলয়কে অনেক টর্চার করছিল। আর জানোই তো আমি ওদের আর ওরা আমার কলিজা। কিন্তু আমি আমার ওই বাচ্চার কথা ভাবতে গিয়ে আমার সব থেকে আদরের বাচ্চার সাথে অন্যায় করেছি। আমি জানতাম ও কখনোই তোমার ক্ষতি করবে না, আর ওর কথা না মানলেও ও দাবানল করবে। তাই মামিমণি, ডোন্ট বি গিল্টি। আমি জানি আমার মামিমণি কখনো কোনো ভুল করতে পারে না। বলেই নীর কণিকার হাতে চুমু দিল। এ কি, কাঁদছো কেন?
আমার সন্তানের জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। মামিমণি, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। তখন দুইজনেই তালির শব্দ পেল। দুজন ঘুরল, দেখল মেরিন দাঁড়িয়ে আছে। আপনাদের হার্ট টাচিং স্টোরি দেখে তো আমার চোখে পানি চলে এলো। তো মিসেস খান, আপনি ভিতরে যান, আমি ওনার সাথে ব্যক্তিগত সময় পার করতে চাই। অসভ্য। কণিকা চলে গেল। নীরও চলে যেতে নিল, কিন্তু মেরিন হাত ধরে ফেলল, কাছে টেনে এনে জড়িয়ে ধরল। নীর ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ভালোবাসি। ঘৃণা করি। নীর ভেতরে চলে গেল। মেরিন হা হা করে হেসে উঠল। হাসতে হাসতে মেরিনের চোখের সামনে সেই আম গাছের দিকে চোখ গেল। চোখে ছোটবেলা ভেসে উঠল। আমাকে ধরতে পারে না, আমাকে ধরতে পারে না। মন পাখি, দাঁড়া দাঁড়া বলছে। না না, দাঁড়াবো না, দাঁড়ালেই তুমি মারবে। হ্যাঁ, মারবই তো। তুই শুভর সাথে খেলতে গেলি কেন? আমার কি দোষ? শুভ ভাইয়াই তো খেলতে ডাক দিল, শুভ ভাইয়াই তো দোষ। টেনে একটা থাপ্পড় দিব। থাপ্পড়ের কথা শুনেই মেরিন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলো। এ কি, তুই কাঁদছিস কেন মন পাখি? তুমিও তো থাপ্পড় দিতে চাইলে। আরে সরি সরি, কান্না করিস না। করব করব করব। তোর চোখের পানি যে আমার সহ্য হয় না রে। কেন কেন? সেটা না, আমি নিজেও বুঝি না রে। তুই কান্না করিস না, আমি তোকে চকলেট দিব। সত্যি? নে ধর। এইসব ভাবছিল তখন দাদুভাই মেরিনের কাঁধে হাত রাখলো। দিদি ভাই, চলো কিছু খাবে। ক্ষুধা লাগেনি দাদু ভাই, থ্যাংক ইউ দাদু ভাই। কেন? এমনি। আর তুমি ভিতরে যাও তো, ভীষণ ঠান্ডা পড়েছে। যাও যাও তুমিও চলো। যাও, আমি আসছি। দাদুভাই ভেতরে গেল। মেরিন আম গাছের কাছে গেল, হাত দিল। গাছটা তোর ভীষণ প্রিয় না রে? মেরিন নিলয়কে ইগনোর করে চলে যেতে নিল। ভালোবাসা আর জীবন দুইটাই বড় অদ্ভুত জিনিস রে। দেখ, তুই নীরকে সবটা উজাড় করে ভালোবাসিস, অথচ নীর তোকে ঘৃণা করে। অন্যদিকে আমি যে তোকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু তুই আমাকে ঘৃণা করিস। একটা বার ভালোবেসে বিশ্বাস করে দেখ, তোর হয়ে যাব, তোর থাকবো, তুই যা বলবি তাই করব। একটা সুযোগ দে। মেরিন নিলয়ের দিকে ঘুরল, এগিয়ে গেল। শেষ বেলা? না, আরও কিছু বলা বাকি আছে। বলার তো তোকে কত কথাই আছে, যা শেষ হওয়ার নয়। তোকে ভীষণ ভালো। আর বলতে পারল না। মেরিন নিজের কোমরে গুজে রাখা ছোট্ট ছুরিটা দিয়ে ঠিক নিলয়ের ষড়যন্ত্রে আঘাত করলো। গলগল করে রক্ত ঝরতে লাগলো। ষড়যন্ত্র আঘাত লাগার কারণে স্বাভাবিকভাবেই নিলয়ের গলা দিয়ে আর আওয়াজ বের হচ্ছে না। অন্য কারো মুখে ভালোবাসার থেকে আমার নীরের মুখে ঘৃণা করি শোনা অনেক পছন্দের আর ভালোবাসার। আপাতত কয়েক মাস তোমার গলা দিয়ে আওয়াজ বের হওয়া বন্ধ করলাম। আর কখনো তোমার মুখে আমাকে ভালোবাসার কথা শুনলে শরীর থেকে মাথাটা নামিয়ে দিব। বলেই মেরিন ভেতরে চলে গেল। বাড়ির ভেতরে ঢুকতেই মেজাজ আরও বিগড়ে গেল। নীরা নীর পাশাপাশি বসে আছে। নীরার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আসলে নীরার চুল থেকে কিছু একটা সরাচ্ছিল। মেরিনকে দেখে ইচ্ছা করে বলল, জান, তোমার চুল বরাবরই আমার ক্রাশ। আই জাস্ট লাভ ইউর লং অ্যান্ড সিল্কি হেয়ার। কথাটা বলে মেরিনের দিকে তাকালো, দেখলো বাঁকা হাসিটা দেয়া। মেরিন আস্তে করে একটা কাঁচি নিয়ে গিয়ে ধপ করে নীরের কোলে বসলো। মেরিন নীরার চুল টেনে আরও কাছে আনলো। আহ, কি করছো কি? ছাড়ো ওর চুল। মেরিন ছেড়ে দিল। এই চুলগুলো আপনার খুব পছন্দের না? হ্যাঁ তো? হাত বুলাতে ভীষণ ভালো লাগে, তাই না? হ্যাঁ তো? এখন কি আমার হাত কেটে ফেলবে? না, অন্য কিছু কাটবো। বলেই মেরিন এক ঝটকায় নীরার চুল ধরে টান দিয়ে ক্যাচ করে কেটে দিল। কি করলে এটা? হিউ, বলেই মেরিনকে থাপ্পড় মারার জন্য হাত তুলল। মেরিন হাতটা ঘুরিয়ে মোচড় দিল। ছাড় মেরিন। ছাড়ো ওর হাত। ওর হাত অনেক লম্বা হয়ে গেছে জান, দেখি খাটো করা যায় কি না। আই সেড লিভ। নীর এত জোরে বলল যে খান বাড়ি কেঁপে উঠল। মেরিন নীরার হাত মোচড় দিয়ে ধরে রেখেই নীরের দিকে ঘুরল, ওর হাসিয়ে দিল। বাহ, এই না হলে মেরিন বন্যার বর অ্যামেজিং। আর কখনো এই হাত উঠাবে না, কেবল তোর গলায় ঝুলবে নীরা। ছেড়ে দে মেরিন, আমি আর কখনো অমন করব না। মেরিন বন্যা কখনো কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না। নীর কোনো উপায় না পেয়ে মেরিনের কোমর জড়িয়ে ধরল। উদ্দেশ্য মেরিনকে সরানো।
এদিকে নীরের হাত মেরিনের কোমরে তো লেগেছেই, সেই সাথে শাড়ির ফাঁকে হালকা একটু উন্মুক্ত পেটও নীরের হাতে লাগলো। মোট কথা নীরের হাত লাগতেই মেরিন কেঁপে উঠল, হাতের বাঁধন আলগা হলো। নীর মেরিনকে টেনে কাছে টেনে নিল। নীরা ছুটে চলে গেল। নীর মেরিনের কোমর টেনে সামনে আনলো, আর মেরিনের 4 স্টেপ করা চুলগুলো গিয়ে নীরের মুখে বাড়ি খেলো। নীর চোখ বন্ধ করে সেই চুলের সুবাসগুলো উপভোগ করছে, আর ওর নিঃশ্বাসগুলো মেরিনের ঘাড়ে পড়ছে। মেরিন যেন নড়তে চড়তে পারছে না। মেরিন এমন সিচুয়েশনের সাথে অপরিচিত, দুজনই অন্য দুনিয়ায় চলে গেছে। ওরা কোথায় আছে সেই খেয়ালই নেই। দেখি না মা, দেখি। আরে কতটা লাল করে ফেলেছে গো আমার মেয়ে, দেখ করা, দেখ। সেতুর চেঁচামেচিতে নীরের হুঁশ ফিরল। ও মেরিনকে ছেড়ে দিল। তুই কি কোনো দিন মানুষ হবি না? মাম্মি আমার চুল। আমার মাঝে মাঝে সন্দেহ হয় তুই আমার মেয়ে তো, নাকি হসপিটালে এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। এক্সচেঞ্জ হয়ে গিয়েছিলাম। মেরিন নীরাকে সরি বলো। সরি? সরি ভুল করলে বলতে হয়? ভুল করনি? নট এট অল। ভুল তখন হতো যখন ওর গলাটা কেটে ফেলতাম, ওটা সরি বলার কারণ হতো। ইটস জাস্ট ইম্পসিবল। ভাইয়া, সবাই পিছে ঘুরল, রক্তাক্ত নিলয়কে দেখল। ভাইয়া তোর গলায় কি হয়েছে? এমন কি করে হলো? আমি করেছি, বাগানে আমাকে ভালোবাসি বলেছে তাই। তুমি মানুষই না। বলেই নীর ওপরে চলে গেল। একটু পর নীর মনে মনে বলে, তুই এমন হয়ে গেলি কেন রে বোন পাখি? তুই তেমন ছিলি না। অবশ্য যে নিজের বাবাকে খুন করতে পারে সে সবই করতে পারে। তুই তোকে ঘৃণা করার নতুন নতুন কারণ দিস। তখন মেরিন এসে নীরকে পেছন থেকে জড়িয়ে ধরল, পিঠে কিস করলো। ছাড়ো মেরিন, ছাড়ো। বন পাখি বললে কি হয়? নীর মেরিনকে ছাড়িয়ে ওর দিকে ঘুরল। ইউ আর নট মাই বোন পাখি। অ্যান্ড আই লাভ ইউ। যদি আমাকে ভালোবাসতে তাহলে? তাহলে কিছু না। বলেই নীর গিয়ে শুয়ে পড়ল। পিছে পিছে মেরিনও গেল। নীরের বুকে মাথা রেখে মেরিনও শুয়ে পড়ল। নীরের হার্টবিট শুনতে লাগলো। একটা হাতও নীরের বুকের ওই বাঁ পাশেই রাখলো। নীর মনে মনে বলে, ও নো, ও যে হাতটা মনে হয় ওখানে রেখেছে, কিছু বুঝে না যায়। মেরিনেরও মনে হলো যে হাতে কিছু বাজলো। মেরিন মনে মনে বলে, আরে এখানে কি? দেখি, ঘুমাতে দাও। মাথা হাত এখন পুরো বডি রাখবে নাকি? হাত ছড়াও। বলেই নীর মেরিনের হাত সরিয়ে দিল। পাগল, ও নো, ভুলে গিয়েছি। কি? মেরিন মাথাটা তুলে নীরের ঠোঁট জোড়া দখল করে নিল। মনের মতো কিস করে বলল, এটা। শেমলেস। পরদিন নীর মেরিন চৌধুরীর বাড়িতে পৌঁছালো। 3 দিন পর নীর চেঞ্জ করছে। তখন আয়নায় নিজেকে দেখলো। বুকের বাঁ পাশে লেখাটায় চোখ পড়ল, যেখানে লেখা বন পাখি। লেখার জায়গাটায় হাত বোলালো। আই হেট ইউ মেরিন, আই জাস্ট হেট ইউ। কিন্তু এই জায়গায় ওর চোখ পড়ার আগে কিছু করতে হবে। হ্যালো হ্যালো নীর স্যার। হ্যালো। আই নিড আ স্মল ডুপ্লিকেট স্কিন, যেটাতে লেখা থাকবে বন নীরা। আর হ্যাঁ, ওটা চেস্টে লাগানোর জন্য কালকের মধ্যেই চাই। ওকে স্যার। স্যার আপনি বললে রাতেই ডেলিভারি করে দিব। না, ডেলিভারি করতে হবে না, আমি নিজে এসে কালেক্ট করে নেব। বাই, রাখছি। আমি এমন কেন কেন থেকে ভালোবেসেছিলাম? কেন থেকে বুকে জায়গা দিয়েছিলাম? কেন বোন পাখি? নীরাকে এত ভালোবাসে, তবুও কেন ওকে সেই জায়গা দিতে পারি না যে জায়গা তোকে দিয়েছিলাম? কেন কেন কেন? তখন দরজার কড়া নাড়ল। যান, ঠিক আছেন আপনি? আপনার তো কখনো এত সময় লাগে না। যান, ঠিক আছেন তো? নীর বেরিয়ে এলো, আর নীরকে দেখে মেরিন আরেক দফায় ক্রাশ খেলো। সব কালো পড়েছে সে। দেখি, সরো। মেরিন চোখের নিচ থেকে কাজল নিয়ে নীরের চুলের নিচে দিয়ে দিল। কালো টিকা দিয়ে কি হবে? কালো পুরের নজর তো পড়েই গিয়েছে, গ্রহণ তো শুরু হয়ে গেছে। নীর অফিসে চলে গেল। অফিস কনফারেন্স রুম। আমরা আমাদের টাকা ফেরত চাই মিস্টার চৌধুরী। আপনার কোম্পানি তো লসে যাচ্ছে। আপনি তো অন্যের আইডিয়া চুরি করে কোম্পানি চালাচ্ছেন। শাট আপ। নীর আহমেদ চৌধুরী বর্ষণ কখনো কারো আইডিয়া কপি বা চুরি করে না। গট ইট? এগুলো সব আমার আইডিয়া, যেগুলো আমার অফিস থেকে লিক হয়েছে। ও রিয়েলি? আমাদের বোকা পেয়েছেন যে যা বোঝাবেন তাই বুঝবো? অত কিছু বুঝি না, আমি আমার শেয়ার ফেরত চাই। আর আমি আমার ইনভেস্টেড টাকাগুলো ফেরত চাই। সবাই নিজেদের শেয়ার আর টাকা চাইতে লাগলো। কেউ নীরের কথাই শুনছে না। নীর কোনো রকমে নিজের রাগটাকে কন্ট্রোল করে রেখেছে।
একটা সময় আর সম্ভব হয় না। এনাফ। সবাই চুপ হয়ে গেল। সুযোগ পেয়ে বসছেন সবাই, হ্যাঁ? আপনাদের টাকা মেরে খাবো না আমি। দেবেন কোথায় থেকে? আপনার অ্যাকাউন্ট তো খালি। এই মুহূর্তে আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আপনাদের মুখের উপর উড়িয়ে মারতে পারি, বুঝছেন? আর এখন তো আপনার বউয়ে আছে, মেরিন বোন না? আই থিঙ্ক টাকা পেয়েই যাব। মিস্টার চৌধুরী, আমার ইনভেস্ট তো সব থেকে বেশি এনাদের মধ্যে, অ্যাবাউট 70%। আই সোয়ার একটা টাকাও নিব না। যদি একটা বার আপনার মিসেসকে দেখুন, বিজনেস এটা কমন, তাই বলছিলাম কি মেরিনকে একদিনের জন্য। ইমাম ছিল নীর সামনেই বসা। নীর আর 1 সেকেন্ডও দেরি না করে মিস্টার ইমামকে দিল একটা ঘুষি। এরপর তার কলার ধরে দাঁড় করালো। আরেকবার মেরিনকে নিয়ে কোনো কথা বললে জানে মেরে দেব। কালই তুই তো টাকা পেয়ে যাবে। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হ। বলেই নীর ইমামকে ছাড়লো। যাচ্ছি, কিন্তু আমি কাল টাকা না পেলে কি করব নিজেও জানি না। আর বন্ধুরা, আমি তো পাবো না, তোমরাও মনে হয় পাবে না। তখন সবাই যেন আন্দোলন শুরু করলো নীরের বিরুদ্ধে। ওয়ার্নিং দিতে লাগলো নীরকে যে কালকের মধ্যেই টাকা না দিলে নীরকে দেখে নেবে, জানে মেরে দেবে, পুলিশে ধরিয়ে দেবে, ব্লা 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 ব্লা। তখন সবাই গুলির শব্দ পেল। সবাই দরজার দিকে ঘুরল, দেখলো রিভলভার হাতে মেরিন দাঁড়িয়ে আছে, চোখে স্পষ্ট রাগ। মেরিন এক একজনের চেহারার দিকে তাকাচ্ছে। এরপর নীরের দিকে তাকালো, মুচকি হাসি দিয়ে নীরের দিকে গেল, জান বলে নীরকে জড়িয়ে ধরলো। এরপর নীরের গালে কিস করলো। এরপর নীরের কাঁধে হাত রেখে বলল, জন। ইয়েস ম্যাম। বলেই জন তৌফিক নামের অন্য একজন কর্মচারী দিয়ে সবার হাতে একটা করে চেক অ্যান্ড একটা করে কন্ট্রাক্ট পেপার দেওয়া হলো। যারা যারা টাকা ইনভেস্ট করেছেন তাদের টাকা ফেরত দেওয়া হলো, আর যারা যারা শেয়ার কিনেছিলেন তাদের সেই টাকা ফেরত দেওয়া হলো, আর শেয়ার বিক্রির জন্য টাকা দেওয়া হলো। 5 মিনিট সময় দেওয়া হলো। কন্ট্রাক্ট পেপার পরে সিগনেচার করুন। হোয়াট? আমরা তো বিক্রি করতে চাই না। মেরিন বাঁকা হাসি দিয়ে মিস্টার রায়হানের পায়ের দিকে ফাঁকা গুলি করলো। মেরিন গানটা হাতে ঘোরাতে ঘোরাতে বলল, আমি খুব সুন্দর করে গান দিয়ে মিউজিক বাজাতে পারি, যেটা খুব সুন্দর করে কথা বলে। কেউ আর দেরি না করে সিগনেচার করে দিল। মেরিন নীরের কলার ঠিক করতে করতে ফিসফিস করে বলল, যেটা হচ্ছে সেটা হতে দিন। আপনি কথা বলতে শুরু করলে আমার আপনার মুখ বন্ধ করতে হবে। বাই মাই লিপস। সেটা আমার ভালো লাগলো, আপনার হয়তো লাগবে না। আর তাছাড়াও আমি আমার জন্য করছি, হ্যাঁ, আপনার জন্য না। 5 মিনিট পর সবার সাইন হয়ে গেছে। ওকে, কালকে বিকাল 3টায় খান কোম্পানিতে চলে আসবেন। ছোট্ট একটা মিটিং করতে চাই আপনাদের সাথে। কারো যেন 1 সেকেন্ডও লেট না হয়। 1 সেকেন্ড লেট হলে আমি কিন্তু 1 মিনিটও লেট করব না তাকে কবরে পাঠাতে। অ্যাজ এভরিবডি নো, মেরিন বন্যা নীর খান চৌধুরী কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না। এখন আপনারা আসতে পারেন। সবাই চলে গেল। আমি তোমার কোনো ফেভার চাই না। আমি তো আপনার উপর কোনো ফেভার করছি না। আমি জাস্ট খান এম্পোরা আরও ব্রড করতে চাই, নাথিং এলস। এই কোম্পানি আমি আমার নিজ যোগ্যতায় দাঁড় করিয়েছে, ভুলে ওর দিকে চোখ তুলে তাকিও না। কিন্তু আমার তো চোখ পড়ে গেছে, তাই তো জেনে গিয়েছি যে আপনার আইডিয়াকে পাচার করছে। হোয়াট? বাহির থেকে কেউ এসে চুরি করে নিয়ে যায় না, ভেতর থেকে বাহিরে যাচ্ছে। আপনি আপনার সব এমপ্লয়ীদের ডাকুন, সিনিয়র অ্যান্ড ক্লোজদের অফকোর্স। নীর সবাইকে ডাকলো। আপনাদের মধ্যে কে তথ্য পাচার করছে? আমি কিছু জিজ্ঞেস করেছি। সবাই বলতে লাগলো, আমি করিনি, আমি করিনি, আর নিজেদের ইমোশনাল ডায়লগ দিয়ে নীরকে দুর্বল করতে লাগলো। এদের মধ্যে কেউ করেনি মেরিন? মেরিন ওর হাসি দিয়ে বলল, আপনারা সবাই আমাকে আই থিঙ্ক ভালো করে চেনেন। আমি জানি কে দোষী। যদি সেটা আমার মুখ দিয়ে বের করতে হয় তবে সেটা তার জন্য ভালো হবে না। আমি কখনো কাউকে দ্বিতীয় সুযোগ দেই না, ওয়ার্নিংও দেই না। 11 সেকেন্ড সময় দিলাম বেরিয়ে আসতে, স্বীকার করতে। না হলে সবাই মনে করলো যে মেরিন হাওয়ায় তীর ছড়েছে, তাই অপরাধী সামনে এলো না। মেরিন হাসি দিয়ে গানটা হাতে নিয়ে সোজা নীরের পিয়ে রূপার কপালে শ্যুট করলো। কি করলে? শুট। ও আপনার রিবেল কোম্পানির অনার আলতাফ ভুঁইয়ার ছোট মেয়ে রূপা ভুঁইয়া, যে আপনাকে বিয়ে করতে চেয়েছিল। আপনি নীরাকে ভালোবাসতেন, তাই রূপাকে না দেখে ওকে রিজেক্ট করে দিয়েছিলেন। তাই বাবা মেয়ে মিলে আগে আপনাকে দেউলিয়া বানানোর প্ল্যান করলো, যেন সহজে আপনাকে কাবু করে রূপার সাথে আপনার বিয়ে দিতে পারে। আর রূপা আপনার বিয়ে হওয়ার জন্য আপনার সব ইনফরমেশন ইজিলি নিতে পারত। ও মাই গড,
আর তুমি কি জানে মারলে কেন? ওর কপাল ভালো যে একটা গুলিতেই ওকে সহজ মৃত্যু দিয়েছি। ওকে ধীরে ধীরে মারিনি। ওর এত সাহস আপনার দিকে কুনজর দেয়। আর ইউ ম্যাড? অনলি ফর ইউ। এখন যে পুলিশ এসে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে? মেরিন হা হা করে হাসতে লাগলো। মেরিন বন্যা নীর খান চৌধুরী এখন কোনো 11 বছরের বাচ্চা না যে তাকে কেউ জেলে আটকে রাখতে পারবে। জন। নীর মনে মনে বলে, আনবিলিভেবল। পরদিন খান অফিসে। আমাদের এখানে ডেকে আনার কারণ? কারণ আমি আপনাদের প্রত্যেকের কোম্পানি কিনতে চাই। হোয়াট? আমরা তো বিক্রি করতে চাই না। আপনারা কি চান সেটা ম্যাটার করে না, আমি কি চাই সেটাই বড় কথা। আর আপনাদের ডাবল টাকা দেওয়া হচ্ছে, তাই রাজি না হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি বললেই কি সব হবে নাকি? হ্যাঁ হবে। না, আমরা আপনার হাতের পুতুল নই। আর তাই আজকে আমরা সবাই প্রিপারেশন নিয়েই এসেছি। বলেই সবাই একটা করে গান বের করলো, যেটা দেখে মেরিন হাসতে লাগলো। এরপর চেয়ারে বসে টেবিলের ওপর 2 পা রাখলো। এরপর একটা ছোট্ট রিমোট হাতে নিয়ে সেটা লাল বোতামটা প্রেস করলো। আর সাথে সাথে সকলের হাত থেকে গানগুলো ছুটে সিলিংয়ে গিয়ে লাগতে লাগলো। সবাই তো অবাক। সাহস দেখে অবাক হচ্ছে। মেরিন বন্যা নীর খান চৌধুরীর দিকে বন্দুক তাক করেন। আপনারা আমার নীরকে উল্টাপাল্টা কথা বলেছিলেন, তাই ভেবেছিলাম আপনাদের কোম্পানি ডাবল টাকা দিয়ে কিনে নিয়ে আপনাদের সকলের জিপ কেটে দিব। কিন্তু এখন যেটা করলেন সেটার জন্য ডাবল টাকা কেন? অ্যাকচুয়ালি টাকাই দিব না, বিনা পয়সায় আপনাদের কোম্পানি কিনে নিব। বলেই মেরিন তুড়ি বাজালো। আর সাথে সাথে টেবিলের নিচ থেকে একদল কালো পোশাকধারী লোক বেরিয়ে এসে সেই 12 জনের মাথায় বন্দুক ধরল। নিন সবাই সাইন করে দিন, না হলে মরতে হবে। সবাই সিগনেচার করে দিল। এরপর সবাইকে মেরিনের শাস্তিখানায় নিয়ে জিপ কেটে দেওয়া হলো। রাতে মেরিন বাগানের আম গাছটাকে পানি দিচ্ছে। এই বাসার এই আম গাছটাও নীর মেরিনে মিলেই লাগিয়েছিল। মেরিন গাছে পানি দিচ্ছে, তখন হঠাৎ নীর এসে ঠাস করে মেরিনকে থাপ্পড় মারল। মেরিন নিচে পড়ে গেল। মেরিন উঠে দাঁড়ালো। ইটস টু হার্ড, ব্যথা পেয়েছি। নীর একটা ফাইল মেরিনের ওপর ছুঁড়ে মারল। কি মনে করো নিজেকে? আপনার বউ। শাট আপ। তোমাদের কোম্পানি আমার নামে কেন করেছো? আমার ইচ্ছে হয়েছে তাই। তোমার ইচ্ছে কি সব? হুম। এই মানুষগুলোর কি হাল করেছো তুমি? ওদেরকে দেউলিয়া বানিয়ে পরিবারকে বরবাদ করেছো। আই সোয়ার, আমি ওদের দেউলিয়া করতে চাইনি। আমি ওদের ডাবল পেমেন্ট করতে চেয়েছিলাম, কিন্তু গাধাগুলো আমার থেকে বন্দুক তাক করেছে। হাউ ডিয়ার আমার থেকে বন্দুক তাক করে? ও, বন্দুক তাক করেছে বলে ওদের এমন হাল করলে? নীর ওর গান বের করে মেরিনের মাথায় ঠেকালো। আমি তোমাকে থাপ্পড় মারলাম, তোমার মাথায় গানও ঠেকালাম, তো এখন আমার সাথে কি করবে? মেরিন হা হা করে হাসতে লাগলো। এরপর 2 হাঁটু গেড়ে বসলো। আপনার দেওয়া মৃত্যু আমি সাদরে গ্রহণ করব, তবে একটা অনুরোধ। মেরিন বুকের বাঁ পাশে আঙুল রেখে বলল, ঠিক এখানটাতে শ্যুট করবেন আপনি প্লিজ। নীর গানটা ছুঁড়ে ফেলে চলে গেল। আমাকে তুমি মারতে পারবে না নি, আমি জানি তুমি আজও আমায় ভালোবাসো, শুধু আমায়, নীরাকে না। একটু পর নীর কপালে হাত দিয়ে শুয়ে আছে। নীর মনে মনে বলে, তুই অমানুষ হয়ে গিয়েছিস, একদম অমানুষ। এইসব ভাবছিল, তখন বুকের ওপর ভারী নরম কিছুর অস্তিত্ব অনুভব করলো আর খুব সুন্দর ঘ্রাণ পেল। নীর বুঝতে পারছে এটা মেরিন। উঠুন, খেয়ে নেবেন। উঠুন না, আমার ভীষণ ক্ষুধা লেগেছে, উঠুন। চুপ থাকবে? তোমার ক্ষুধা লেগেছে, তুমি গিয়ে খাও। আমার পিছে পড়েছো কেন? আপনাকে ছাড়া কি আমি খাই? জাস্ট শাট আপ, আমি খাবো না। গট ইট? তাহলে কিন্তু আপনাকে খাবো। রাতে না খেয়ে ঘুমালে যে আপনার শরীর খারাপ করবে। করুক। আপনার সাহস তো কম না। আমি মহা অবাক হচ্ছি, আপনি কোন সাহসে ফালতু কথা বলতে নিয়েছিলেন শুনি? আর কখনো এমন কথা মাথায় আনবেন না। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। বলেই মেরিন খাবার নিয়ে এলো। দেখি, উঠে খেয়ে নিন। মেরিন নীরকে টেনে ওঠালো। হা করুন। না, হা করতে বলেছি না? মেরিন নীরকে জোর করে খাইয়ে দিল। নিন, এবার ঘুমান। সকালে আজকে নীরের ঘুম আগে ভাঙলো। ওর মুখের ওপর মেরিনের চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। নীরের মনে হচ্ছে ওর চিরচেনা স্বপ্নকে দেখছে। নীরের অজান্তেই ওর ঠোঁটের কোণে হাসি ফুটলো। মেরিনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে মেরিনের মাথায় কিস করলো। নীর মনে মনে বলে, যদি তুই আমার সেই ছোট্ট বোন পাখি হতি
তবে তোকে বুকের মাঝে লুকিয়ে রাখতাম। দেখতে ইচ্ছে হলে বুক থেকে বের করে মন ভরে দেখতাম। মেরিনকে নড়তে চড়তে দেখে নীর চোখ বন্ধ করে ফেলল। মেরিনের ঘুম ভাঙল। মেরিন নীরকে গুড মর্নিং কিস করে উঠে বসলো। উফ, ওহ নো, কয়টা বেজে গেছে? কত ঘুমালাম আমি। ইম্পর্টেন্ট মিটিং আছে বিজনেস অ্যাসোসিয়েশনের। মেরিন তাড়াতাড়ি ফ্রেশ হতে গেল। বেরিয়ে দেখে নীর এখনও ঘুম। নীর, নীর উঠুন, দেখুন 10টা বেজে গেছে, 11:30টায় মিটিং আছে। নীর, নীর কি? উঠুন, 10টা বাজে। বাচক বাজুক মানে উঠুন। মেরিন নীরকে টেনে টুনেই ওঠালো। একটু পর নীর রেডি হচ্ছে। হঠাৎ শার্টের বাটনটা ছুটে গেল। ড্যাম ইট। নীর সুচ সুতা খুঁজতে লাগলো। কি খুঁজছেন? বাটনটা পড়ে গেল। দাঁড়ান এখানে। কেন? বাটন লাগিয়ে দিচ্ছি। লাগবে না, আমি চেঞ্জ করে নিচ্ছি। না, ওটাই পরবেন, দাঁড়ান সোজা হয়ে। মেরিন নীরের শার্টের বাটন লাগাচ্ছে। হঠাৎ নীরের বুকে বাঁ পাশে চোখ পড়ল। মেরিন ইগনোর করে নিজের কাজে মন দিল। বাটন লাগিয়ে মেরিন সেট করে গেল। খেয়াল করলো যে কিছু লেখা আছে। মেরিন আর নিজেকে ধরে রাখতে পারল না। শার্টটা একটু সরিয়ে মেরিন দেখতে পেল নীরার নাম। নীর মনে মনে বলে, কি ব্যাপার, কোনো রিয়েক্ট করলো না কেন? লেট হচ্ছে, চলো। দুইজন মিটিং রুমে গেল। নীর মনে মনে বলে, এই খেতে শান্ত লাগছে কেন? ওর চুপ থাকা অনেক ভয়ঙ্কর। মিটিং শেষে মেরিন চুপচাপ বেরিয়ে গেল। রাত 10টা। 10টা বেজে গেল, মেয়েটা এখনো এলো না। দেখো কার সাথে কোন ছেলের সাথে আছে। কোথায় বন্যা, কোনো বিপদে পড়লো না তো? মামুনি, বোন, মেরিন, অমনটা। কেমন ঝড় তুফান হচ্ছে নীর, একটু বাইরে বেরিয়ে দেখ না। কেন, আমার ছেলে যাবে কেন? ওর বউ বাইরে, ওর দায়িত্ব। না, এই ঝড় বৃষ্টির রাতে আমার ছেলে যাবে কেন? মামনি। মেরিন ভেতরে ঢুকলো। মাথায় ব্যান্ডেজ করা, ঘুরিয়ে ঘুরিয়ে হেঁটে ভেতরে ঢুকছে। নিহাল দৌড়ে গেল। কি হয়েছে তোমার মামনি? কিছু না। কিছু না মানে কি? মাথায় ব্যান্ডেজ, আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো। ওই ছোট একটা অ্যাক্সিডেন্ট, তেমন কিছু না, চিন্তা করো না বাবা, আমি ঠিক আছি। চলো আমি উপরে দিয়ে আসছি। না বাবা, লাগবে না, আমি পারবো। বলেই মেরিন কষ্ট হলেও নিজেই ওপরে চলে গেল। একটু পর মেরিন চুপচাপ শুয়ে আছে। তখন মাথায় কারো হাতে স্পর্শ পেল। চোখ মেলল। আরে দাদু ভাই। মেরিন উঠে বসলো। আরে উঠলে কেন দিদি ভাই? শুয়ে থাকো, ভালো লাগবে। আর আমার ভালো, তুমি ঠিক আছো? কারা ছিল ওরা? জানি না দাদু ভাই, কিন্তু নারী আর শিশু পাচারকারীর অনেক বড় গ্যাং ছিল। মেন লিডারকে ধরতে পারলে জানে মেরে দিতাম। একা এত বড় রিস্ক নিলে কেন? একা না, জন ছিল। তবুও এত টাইম ছিল না। গ্যাং লিডার তো এখন তোমার পিছে পড়বে। পড়বেই তো, কতগুলো মেয়ে, কতগুলো বাচ্চা হাতছাড়া হয়ে গেল। কতগুলো মেয়ে, কতগুলো বাচ্চা হাতছাড়া হয়ে গেল। এই কথাটা নীর শুনল। কিসের বাচ্চা, কিসের মেয়ে? যাই হোক। নীর ভেতরে ঢুকলো। নানা ভাই চলো, সব একসাথে খেয়ে নেই। খাবো, অবশ্যই খাবো, সময় এলে। সময় এলে মানে? কিছু না, দেখি দিদি ভাই কিছু খেয়ে নিবে। তোমার প্রিয় খাবার রেঁধে এনেছি, তাও নিজের হাতে। দাদু ভাই, তুমি কেন কষ্ট করতে গেলে? দাদু ভাই। কোনো কথা না, হা করো। দাদু ভাই মেরিনকে খাইয়ে দিতে লাগলো। দাদু ভাই, আমাকে একটু খাইয়ে দাও না প্লিজ। দাদু ভাই মেরিনকে খাইয়ে দাইয়ে চলে গেল। 3 দিন পর অফিসে। নীর, কি হয়েছে জানেন না? কি? টিভি অন করুন। নীর টিভি অন করলো। অন করে অবাক হয়ে গেল। টিভিতে দেখাচ্ছে যে খান ও চৌধুরী গ্রুপস এখন একসাথে কাজ করবে। এই খবরটা আজকের ব্রেকিং নিউজ। তবে এর সাথে আরও একটা খবর আছে, সেটা হলো বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ড অফ দ্য ইয়ার নিয়ে। আর একেবারে বেস্ট বিজনেসম্যান অফ দ্য ইয়ার হয়েছে নীর। অথচ গত 10 বছর ধরে এটা মিস্টার ভুইয়া পেয়ে এসেছে, আর এবার পেল নীর। মেরিন নীরকে জড়িয়ে ধরে বলল, কংগ্রাচুলেশন জান। নীর ভালো মতোই জানে যে এর পিছে মেরিনের হাত আছে। তখন ম্যানেজার হাসনাত এলো। স্যার স্যার স্যার। কি হয়েছে? স্যার নিচে প্রেস অ্যান্ড মিডিয়া হাজির। হোয়াট? জি স্যার। ওহ গ্রেট, চলুন ইন্টারভিউ দিবেন। এসব কিছু কেন করেছো? আমি তো কিছুই করিনি। এতদিন অযোগ্য ব্যক্তি পেত, এবার থেকে যোগ্য ব্যক্তি পাবে। চলুন চলুন ইন্টারভিউ দিবেন।
মেরিন নীরকে টেনে নিয়ে গেল। নীর ইন্টারভিউ দিতে লাগলো। দিয়ে টিয়ে ওরা বাসায় গেল। বাসায় গিয়ে দেখে বেশ উৎসব মুখর পরিবেশ। বন্ধু পরিবার অনেকে এসেছে, নীরকে কংগ্রাটস জানাতে এসেছে। কিন্তু তাদের মধ্যে নীরাও আছে। আর নীরাকে দেখে মেরিনের মেজাজটা বিগড়ে গেল। নীরা দৌড়ে এলো নীরের দিকে। এসে জাস্ট নীরকে জড়িয়ে ধরবেই তখন ওর চোখ মেরিনের দিকে গেল। আর নীরা ব্রেক মারল, হাত বাড়িয়ে বলল। নীর হাত মিলিয়ে বলল, কংগ্রেচুলেশন জান। থ্যাংক ইউ জান। চলো কেক কাটবে, সবাই ওয়েট করছে। চলো। নীর নীরার সাথে এগিয়ে গেল। মেরিন গিয়ে চুপচাপ সোফার উপর পায়ে পা তুলে বসলো। এরপর চারিদিকে ডেকোরেশনে চোখ বোলালো। এরপর ছোট্ট রাউন্ড টেবিলটার দিকে তাকালো। তাকিয়ে বাঁকা হাসি দিল। আরে নাইফটা কোথায়? আমি তো এখানেই রেখেছিলাম। মামুনি দেখেছো? হ্যাঁ তাই তো, দাঁড়াও মা, দেখছি। নীলিমা দেখতে লাগলো, নীরাও খুঁজতে লাগলো। নীরা যেই নীরকে দাঁড় করিয়ে 2-4 কদম পা সরালো, অমনি টেবিলের চারিদিকে রাউন্ড হয়েই আগুন জ্বলল। নীর? সবাই অবাক হলো। নীর যেই ওই আগুনের বাউন্ডারি থেকে বের হতে নেয় তখনই আগুন ভয়ানকভাবে বেড়ে যায়। আর যখন নীরকে রেস্কিউ করতে যায় তখন আগুন বেড়ে যায়। এক্সটিংগুইশ আনতে গেল, সেটাও পেল না। সবাই নীর করতে লাগলো। নীরা ভিড়ের আড়ালে আগুন থেকে সরে দরজার খানিকটা কাছে গিয়ে দাঁড়ালো। যদি আগুন আরও বাড়তে থাকে তবে বেরিয়ে যাবে। মেরিন এতক্ষণ বসে বসে সব দেখছিল। মেরিন এগিয়ে গেল, সেই বাউন্ডারির চারিদিকে হাঁটতে লাগলো। নীরের দিকে তাকিয়ে মেরিনের ঠোঁটে সেই হাসি আর চোখের চাহনি দেখে নীর অবাক হচ্ছে। মেরিন আগুনের লাইন ক্রস করে ভেতরে ঢুকলো। আর মেরিন ঢোকার সময় আগুন বাড়লো না, নিচু হয়েই ছিল। ভেতরে ঢুকে মেরিন ওড়না দিয়ে নীরের কপালের ঘাম মুছে দিল। সবাই অবাক চোখে দেখছে। তুমি? সব করেছি, চলুন কেকটা কেটে উৎসব সম্পন্ন করি। অ্যান্ড প্লিজ ডোন্ট রিফিউজ, না হলে উপস্থিত বেগুনারা আহত নিহত হবে। ভয়ের কিচ্ছুই নেই। মাই ডিয়ার গাইজ, লেটস সেলিব্রেট দিস টাইম। নীর মেরিন মিলে কেক কাটলো। মেরিন নীরকে খাইয়ে দিল। তুই এমনটা কেন করলি? কি? আগুন কেন লাগিয়েছিস? ও আগুন, ইস ভুল হয়ে গেছে। এক কাজ করো, আমি আগুন জ্বালিয়েছি, তুই নিভিয়ে দে নিজের হাতে। মানে? খুব সহজ। বলে মেরিন নীরার হাত ধরে এক টান মেরে সামনে এনে নিচে ফেললো। নীরার হাত আগুনের ওপর পড়লো। এরপর মেরিন নীরার হাতের ওপর দাঁড়ালো। পেন্সিল হিলের আঘাতে নীরার হাত থেকে রক্ত বের হতে লাগলো। আগুন নিভে গেছে। তবে সব কিছু এত দ্রুত ঘটলো যে কেউ কিছু করার বা বলার সুযোগ পেল না। কি করছো কি মেরিন? ছাড়ো ওকে। নীর টেনেও মেরিনকে সরাতে পারছে না। নীরার তো জান বেরিয়ে যাচ্ছে। তোর সাহস কি করে হয় আমার নীরের হাত ধরার? বল বল। ছাড়ো ওকে মেরিন। আর ও তো একা না, আমি ওর হাত ধরেছিলাম। ওকে একা কেন শাস্তি দেবে? আমাকে দাও। বল কোন সাহসে তুই নীরের দিকে হাত বাড়াস? ছেড়ে দে প্লিজ, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোর কষ্টের জন্যই তো এমন করেছি। বন্যা ছাড় ওকে। নীর একটা গ্লাস ভাঙলো, কাঁচ ভাঙা হাতে নিয়ে বলল, মেরিন তুমি যদি ওকে না ছাড়ো আমি কিন্তু তোমার হাত ক্ষতবিক্ষত করব। মেরিন নীরার হাত ছেড়ে দিল। এরপর ওর চুলের মুঠি ধরে টেনে দাঁড় করালো। বাঁচতে চাইলে আমার নীরের থেকে দূরে থাকবি বলেই মেরিন নীরাকে ছুঁড়ে ফেলল। আপনি কি এখনো ওটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন? ওই আবর্জনাকে আরো শাস্তি দেওয়াতে চান? এই কথা শুনে নীর রেগে হাতের কাঁচটা আছাড় মারল, যেটা গিয়ে লাগলো মেরিনের পায়ে। একবারে গেঁথে গেল। মামনি। নিহালের চিৎকার শুনে নীরও তাকালো। অন্যকে কষ্ট দিলে বিনিময়ে তুমিও কষ্টই পাবে বলেই নীর রুমে চলে গেল। কিছুদিন পর। একে তুমি? জান, তুমি আমার ফোনে বিরক্ত হচ্ছ? কি চাতা বলছো? আমি তোমার ফোনে বিরক্ত হব? আমি তো তোমার জন্যই বলছি। মানে মেরিন যদি জানতে পারে যে তুমি আমাকে ফোন করেছো তাহলে অযথাই তুমি শাস্তি পাবে। পেলে পাবো, তোমার জন্য কোনো কষ্টই আমার কাছে কষ্ট না। শোনো, তোমাকে একটা কথা বলার আছে মেরিনের বিষয়ে। কি কথা? ফোনে বলা যাবে না, দেখা করতে পারবে? দেখা? ইট ইজ রিয়েলি ভেরি আর্জেন্ট। ওকে। তাহলে কালকে রোজ গার্ডেনে বিকেল 5টায় চলে এসো। আচ্ছা। রাখছি। নীরা ফোন রেখে দিল। কেমন বলবে নীরা? যাবো তো, কিন্তু মেরিন। রাতে নীর রুমে ঢুকে মেরিনের কণ্ঠে গান শুনতে পেল। আরে আপনি আজকে এত লেট হলো যে? নীর কোনো কথা বলল না, ওয়াশরুমে চলে গেল। এটা মেরিনের জন্য অভ্যস্ত। নীর বেরিয়ে খেতে বসলো।
মেরিন ওর কোলে এসে বসলো। রোজ কি আমার কোলে বসে খাওয়াটা কি জরুরি? হুম, বিরক্ত লেগে যায় এত নুনের বস্তা ওঠাতে। তাই বুঝি? হুম। তাহলে তো আরও ভালো। পরদিন রোজ গার্ডেন রেস্টুরেন্ট। নীরা যান বলে নীরকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু নীর কৌশলে বাধা দিল। চলো ভেতরে চলো। দুজন গিয়ে বসলো। কি ব্যাপার, পুরো রেস্টুরেন্ট এমটি? আজকে কেউ আসেনি? না, অ্যাকচুয়ালি আমি পুরোটা বুক করেছি। আমি চাই না আজকের মিটিংটা মেরিনের কানে যাক আর অযথা কোনো ঝামেলা হোক। হুম। কি নিউজ? মেরিন নারী ও শিশু পাচার কাজে জড়িত। কি? হ্যাঁ, ও খান এম্পায়ারকে এভাবেই বড় করছে। শুধু তাই না, ও তো কিডনির ব্যবসাও করে। হোয়াট? হ্যাঁ, আমারও বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। এই দেখো প্রুফ। বলে নীরা মোবাইলে কিছু ও আগডুম বাগডুম প্রমাণ দেখালো। আবারও নীরের মন পড়ল সেদিন দাদু ভাইয়ের সাথে মেরিনের বলা কথাগুলো। আই ক্যান্ট বিলিভ দিস। একটা মেয়ে হয়ে আমার জঘন্য কাছে জড়িত। ছি। হ্যাঁ। তখন সব লাইট নিভে গেল। আর এসব কে? আমি তো ম্যানেজার। তখন মিউজিক অন হলো, আর আইটেম গার্ল হিসেবে যখন দুইজন মেরিনকে দেখলো তখন মহা অবাক হলো। নীরার তো কলিজা শুকিয়ে গেল। মেরিন অনেকটা আইটেম সঙের হিরোইনদের মতোই ড্রেস পরেছে আর ডান্সও করছে ওভাবেই। মেরিনকে ওভাবে নাচতে দেখে নীরার ভীষণ রাগ হচ্ছে। চোখ মুখ লাল হয়ে গেছে নীরের। নাচ শেষ করে মেরিন নিজেই তালি দিতে লাগলো। ওয়াও, হোয়াট আ ডান্সার অ্যাম আই। নীরার মনে হচ্ছে যে ও এখন হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক করবে। মেরিন স্টেজ থেকে নেমে ওদের দিকে এগিয়ে আসছে। নীরার মনে হচ্ছে স্বয়ং যমদূত আসছে। মেরিনের দৃষ্টি নীরের দিকে। নীরের চোখের দিকে তাকিয়ে নীরের রাগের কারণ খুঁজছে। এগিয়ে আসতেই মেরিন একটা ড্রিল মেশিন হাতে নিল, যেটা দেখে নীরা ঘেমে নিয়ে অস্থির হয়ে যেতে লাগলো। আর নীর তো কেবল মেরিনকেই দেখছে, আশেপাশের আর কিছুই না। এমনকি মেরিনের হাতে কী আছে সেটাও নীরের দৃষ্টির অগোচরে। ও কেবল ঘৃণা ভরা দৃষ্টিতে মেরিনকেই দেখে যাচ্ছে। হঠাৎ নীরের মাথা আর সারা শরীর যেন কেমন লাগতে লাগলো। মনে হচ্ছে সারা শরীর কাঁপছে, শক্তি হারাচ্ছে, বোধ পাচ্ছে না। ও বসে পড়ল, মাথাটাও সোজা করে রাখতে পারছে না, তাই মাথাটা টেবিলের ওপর রাখলো। নীর বাঁচাও। পারবে না। নীর সব দেখবে, শুনবে, বুঝবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। নীরা বাইরের দিকে দিল তো, কিন্তু সব দরজা বন্ধ। নীরাকে চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে দেওয়া হলো। মেরিন ড্রিল মেশিনটা বারবার অন অফ করছে। শেষবারের মতো বলছি, ক্ষমা। তুই আরও একবার তোর পা আমার নীরের দিকে বাড়িয়েছিস। আজকে তোর দুই পায়ের এমন হাল করব যে যতবার তুই পা ফেলবি ততবার আজকের কথা মনে পড়বে। বলে মেরিন ড্রিল মেশিন দিয়ে নীরার পায়ে চিহ্ন বসিয়ে দিল। নীরা তো ব্যথায় অজ্ঞান হয়ে গেল। 3 দিন পর নীর মনে মনে বলে, মেরিনের সব অন্যায় যেমন তেমন, নারী শিশু বাচ্চার মতো জঘন্য কাজের জন্য শাস্তিকে পেতেই হবে। কিন্তু কিভাবে? ও তো সব খবরই পেয়েছে। কারোর সাথে যে ডিসকাস করব সে উপায়ও নেই। সব খবরও পেয়েছে। কি করব? 1 মিনিট। আমি ওর দুর্বলতা, এই আমি দিয়ে ওকে খায়াল করব। একটা পথ বের করতেই হবে। নীর 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 হোয়াট? হাত দিন। কেন? দিন না। কেন বলবি তো? মেরিন নীরের হাত নিজেই নিল। এরপর খুব সুন্দর একটা ব্রেসলেট পরিয়ে দিল, যেটাতে বি লেখা আছে। বলুন তো বি কেন লিখেছি? কারণ বি দিয়ে আপনি আর আমি দুজনে এটা কখনো খুলবেন না। ব্রেসলেটটা পরিয়ে মেরিন নীরের হাতে একটা কিস করলো। আই লাভ ইউ জান। আপনার হাতে পরানোতে এটা শোভা বৃদ্ধি পেয়েছে। কিছুদিন পর রাতে মেরিন নীরের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ ওর মনে হলো যে নীর যেন কিভাবে নিঃশ্বাস নিচ্ছে, ভীষণ জোরে জোরে। মেরিন উঠে বসলো। নীর নীর কি হয়েছে আপনার? নীর, ও নীর, বাবা বাবা, শাশুড়ি ফুপি। নীর বুকের ওপর হাত দিয়ে মুখ যেন কেমন করতে লাগলো। জন, নীর, বাবা। নিহাল নীলিমা দৌড়ে এলো। কি হয়েছে মামনি? বাবা দেখো, নীর যেন কেমন করছে। ও বাবা, বাবা নীর, কোথায় কষ্ট হচ্ছে বল না। ও নীর। কিছুক্ষণ পর নীর নর্মাল হলো, চোখ মেললো, উঠে বসলো। সোনা, কি হয়েছিল তোর? কোথায় কষ্ট হচ্ছিল? এখন কেমন লাগছে? চল ডক্টরের কাছে চল। নীর একবার মেরিনের দিকে তাকালো, তাকিয়ে বুকটা মোচড় দিয়ে উঠলো। হ্যাঁ চলো। নো নো, নট নিডেড। ঠিক আছে, জাস্ট এমনি একটু
নর্মালি কোনো ডিসঅর্ডার হবে, তাছাড়া কিছুই না, ঘুমালেই ঠিক হয়ে যাবে। মামুনি। তবুও ডক্টরের কাছে চলো। বাবা, আই নিড রেস্ট প্লিজ। ওকে দেন, ঘুমাও। নীলা চলো। নীলিমা ছেলের কপালে চুমু দিয়ে চলে গেল। ওরা যাওয়ার পর নীর চুপচাপ শুয়ে পড়ল। মেরিন নীরকে দেখতে লাগলো। কেন যেন ওর গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। মেরিন নীরের বুকে মাথা রেখে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। নীর বুঝতে পারছে যে মেরিন কাঁদছে। তুমি কি একটু ঘুমাতে দিবে না? এমনিতেই দম ছাড়তে কষ্ট হচ্ছিল, তার মধ্যে আমার উপর শুয়েছিল, আর এখন তো কেঁদে আমার টি শার্টটা ভেজাচ্ছে। মেরিন নীরের বুকে একটা কিস করে বুক থেকে নেমে গেল, চোখের পানি মুছে নিল। সরি, বুঝতে পারিনি। তুমি তো নিজের ছাড়া কারোটাই বোঝো না। আর ডিস্টার্ব করব না, আপনি ঘুমান, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মেরিন নীরের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। না চাইতেও নীর ঘুমের সাগরে পাড়ি দিল। আর নীরকে দেখতে দেখতে মেরিন সারাটা রাত কাটিয়ে দিল। সকালে নীরের ঘুম ভাঙল। অবাক হয়ে গেল, কারণ ওর রুমে 10-12 জন ডক্টর। একে আপনারা এখানে কেন? আপনার চেক আপ করার জন্য। হোয়াট? হুম আর ইউ টোটালি ম্যাড? অনলি ফর ইউ। একজন ডক্টর 12 জনের চেক আপ করে, কিন্তু 12 জন ডক্টর একজনের চেক আপ করে না। অন্য 12 জন আর নীর আহমেদ চৌধুরীর বর্ষণ নয়। অন্য 12 জন মেরিন বন্যা নীর খান চৌধুরীর জান নয়। আর এটা চৌধুরী প্যালেস, কোনো মেডিকেল বোর্ড মিটিং রুম নয়। সেটা জায়গা বা সময় নয়, আমি ডিসাইড করব। আমি চাইলে এটা চৌধুরী প্যালেস, আর আমি চাইলে এটা মেডিকেল বোর্ড মিটিং রুম। ডক্টরস, স্টার্ট ইউর ডিউটি। ডক্টররা নীরের চেক আপ করতে লাগলো। ম্যাম, কিছু টেস্ট করাতে হবে। যদি টেস্টই করাতে হয় তবে আপনাদের এতজনকে এখানে আনলাম কেন? হসপিটালেই নিতে পারতাম। ম্যাম, আমাদের মনে হচ্ছে অল ইজ ফাইন, তবুও একটা বার টেস্টগুলো করালে ভালো হতো। গেট লস্ট প্লিজ। সবাই বেরিয়ে গেল। অলওয়েজ এমন রুড বিহেভ করা কি জরুরি? অলওয়েজ কেয়ারলেস হওয়াটা কি জরুরি? এখন চুপচাপ রেডি হয়ে নিন, আমরা হসপিটালে যাচ্ছি। ওয়াই? আপনার চেক আপ করাতে। তাহলে একটু আগে কি ছিল? উফ, বেশি কথা কম বলুন, হারি আপ। মেরিন নীরকে টেনে হিঁচড়ে হসপিটালে নিয়ে গেল। সব টেস্ট করলো, সব নর্মাল এলো। মেরিন রিল্যাক্স হলো। মেরিনের লাভ টর্চার তো চলেই যাচ্ছে নীরের ওপর। নীরের সকল ঘৃণায় মেরিনের ভালোবাসা। ভালোই কাটছে দিন, তবে 12-15 দিন আবারও নীরের বুকে ব্যথা হলো, দম নিতে কষ্ট হলো। সেই প্রথম দিনের মতো মেরিন আবারও চেক আপ করালো। এবারও সব নর্মাল এলো। এরপর থেকে 2-3 দিন পর পরই নীর সেম অবস্থা হতো। ইনফ্যাক্ট আগের থেকে খারাপ অবস্থা হতে লাগলো। মেরিন আগের দুটো হসপিটাল যেখানে নীরের টেস্ট করিয়েছিল ওই দুটো হসপিটালের সিল মারার ব্যবস্থা করলো। মেরিন নীরকে সিঙ্গাপুর নিয়ে গেল, সাথে নিহাল নীলিমাও গেল ইন সিঙ্গাপুর। মেরিন নীরের ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুরের বেস্ট হসপিটালে বেস্ট কার্ডিওলজিস্টের কাছে গেল। নীরের নর্মাল চেক আপ করে ডক্টর কেইন মুখটা কালো করে ফেললো, যেটা মেরিন ঠিকই খেয়াল করলো। কেইন CXR, HTN, CABG, CCF, CHD, COPD, LBBB, LVF এর মতো অনেকগুলো টেস্ট করাতে দিল। মেরিন আলাদাভাবে ডক্টরকে জিজ্ঞেস করলো, ডক্টর, নীরের কোনো বড় কিছু হয়নি তো? আপনি ক্লিয়ারলি বলুন। রিপোর্ট হাতে পেয়ে নেই, দেন বলবো। বাট আই ওয়ান্ট দ্য অ্যান্সার রাইট নাও, ড্যাম ইট। লেডি অপেক্ষা করুন, না হলে অন্য কারো কাছে যান। 3 দিন পর রিপোর্টগুলো নিয়ে মেরিন একাই গেল ডক্টরের কাছে। আর সব চেক করে কেন যা বললো তা শুনে মেরিনের মরে যাওয়ার উপক্রম। আম সরি মিসেস চৌধুরী। মানে? মিস্টার চৌধুরীর হার্ট কন্ডিশন ভীষণ খারাপ। 0.3 এর কোনো ট্রিটমেন্ট নেই, এক্সেপ্ট হার্ট ট্রান্সপ্লান্টিং আর হার্ট ডোনেটিং। মেরিন এসব শুনে ব্ল্যাঙ্ক হয়ে গেল। মিসেস মেরিন, আপনি কি বুঝেছেন আমি কি বলছি? মেরিনের হুঁশ ফিরল, তেড়ে গিয়ে কেনের গলা চেপে ধরল। তোর সাহস কীভাবে হয় কথা বলার, বল। কেন কোনো রকমে নিজেকে ছাড়ালো, কাশি দিতে লাগলো। হ্যাভ ইউ লস্ট ইট? আমি আপনার মনের অবস্থা বুঝি, কিন্তু কিছু করার নেই। আই এম সরি ডক্টর, আপনি আমার নীরকে বাঁচান প্লিজ। যত টাকা লাগে আমি ব্যয় করব, তবু আমার নীরকে বাঁচান। মেরিন কেনের পা ধরে কাঁদতে লাগলো। হে মেরিন, প্লিজ স্টপ, প্লিজ। দেখুন, এখানে টাকার বিষয় না, আর এটা চোখ, কিডনি বা লিডার না যে ইজিলি ডোনার পাওয়া যাবে। এটা হার্ট, আর হার্ট
ডোনেট করা মানে নিশ্চিত মৃত্যু। আমি কিচ্ছু জানি না, আমি কেবল জানি আমি নীরকে সুস্থ চাই, ব্যাস, আর কিচ্ছু না। আপনি জাস্ট ডোনার খুঁজুন। অফকোর্স। বাসায় মেরিন যেতেই ওরা তিনজন জানতে চাইলো যে কি হয়েছে। তেমন কিছু না, ওই জাস্ট ছোট্ট একটা সার্জারি করতে হবে, তারপরেই সবই ওকে। আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা কিছু হয়নি। মেরিন জোরতালির হাসি দিল। নিহালের কেমন একটা সন্দেহ হলো, ওর মনে হলো মেরিন কিছু একটা লুকাচ্ছে। একটু পর নিহাল মেরিনকে একা নিয়ে জিজ্ঞেস করলো, সত্যি করে বলো, নীরের কি হয়েছে? বললাম তো তেমন কিছু না। নিহাল মেরিনের হাত নিজের মাথায় রেখে বলল, বলো আমার ছেলের কি হয়েছে? মেরিন বাধ্য হলো সব বলতে। নীলিমাও সব শুনতে পেল, সব শুনে দুইজন নির্বাক হয়ে গেল, কান্নায় ভেঙে পড়ল। মেরিন দুজনকে কোনো রকমে সামাল দিল। 2 দিন পর দাদুভাই সিঙ্গাপুরে চলে এলো। পরদিন, ডক্টর, আজকে কোনো ডোনার পাওয়া গিয়েছে? নো। নো নো নো, আর কতদিন নো শুনতে হবে? 3 দিন ধরে একই কথা বলছেন। মেরিন, আপনি অযথাই আমার সাথে এমন ব্যবহার করছেন। এটা হার্ট, অন্য কোনো বডি পার্ট না যে ইজিলি ডোনার পাওয়া যাবে। কতদিন ওয়েট করতে হবে? এক একটা দিন যাচ্ছে আর নীরের কন্ডিশন আরও। হ্যাঁ জানি যে নীরের কন্ডিশন অনেক খারাপ হচ্ছে ধীরে ধীরে, হয়তো বেশি লেট হলে নীরকে বাঁচানো সম্ভব হবে না, বাট উই আর হেল্পলেস, কিছু করার নেই। 7 দিন পর রাতে নীর ঘুমিয়ে আছে। মেরিনের চোখে তো আর রোজকার মতো। নীর অসুস্থ হওয়ার পর থেকে একটা রাতও মেরিনের তেমন ঘুম হয়নি। নীরের চিন্তায় মেরিন মনে মনে বলে, যদি ডোনার না পাওয়া যায়, অলরেডি কতগুলো দিন শেষ, হার্ট তো কেউ ডোনেটও করবে না, সেই সাথে ব্লাড গ্রুপও ম্যাচও করাতে হবে। একটা উপায় আছে, আমার ব্লাড গ্রুপ তো ও পজিটিভ, আমার হার্টটাই যদি আমি নীরকে দিই, বাট ফিমেল অ্যান্ড মেলদের তো খানিকটা ডিফারেন্স থাকে, কালই ডক্টর খানকে জিজ্ঞাসা করব। পরদিন, পাইনি ডোনার মেরিন। না, আজকে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। কি? অপোজিট জেন্ডারের হার্ট ট্রান্সপ্লান্ট করাটা কি রিস্কি? কেন? বলুন না। এনাফ রিস্কি, 50-50 চান্স। কোথাও মেরিন নিজের হার্ট ডোনেট করার কথা ভাবছে না তো? যাই হোক, ওকে ডিস্ট্র্যাক্ট করা দিয়ে কথা। ও, আর হার্ট ট্রান্সপ্লান্ট তো এমনিতেই রিস্কি, অপোজিট জেন্ডার হলে 8 থেকে 10% বেশি, এই আর কি। বাট আমার কিন্তু রেকর্ড আছে, আমি অপোজিট জেন্ডারের হার্ট ট্রান্সপ্লান্ট করেছি, আর তারা ঈশ্বরের দয়ায় এখন সুস্থ আছে। আচ্ছা, এখন বলুন তো কাহিনী কি? ডক্টর, আমি আমার হার্ট নীরকে দিতে চাই। হোয়াট? জি। হ্যাভ ইউ লস্ট ইট? হার্ট ডোনেট করার মানে কি জানেন? মরে যাওয়া। আর কিছু হলে সেটা আমার কাছে মরে যাওয়ার থেকেও ভয়ঙ্কর। আই এম সরি মেরিন, কিন্তু আমি এটা পারবো না। তাহলে বাধ্য হয়ে আমাকে অন্য ডক্টরের কাছে যেতে হবে। কেন মনে মনে বলে, ওফ নো, অন্য ডক্টরের কাছে গেলে তো। মেরিন মেরিন দেখুন, এটা অনেক বড় ডিসিশন, ভালো করে ভেবে দেখুন, হয়তো চান্স হবে। ভেবেছি, অনেক ভেবেছি, আর মেরিন বন্যা নীর খান চৌধুরীর ডিসিশন অলওয়েজ আনচেঞ্জড। কিন্তু কোনো কিন্তু টুন্তু নয়, আমি আমার নীরকে সহি সালামত চাই। ওকে ফাইন, চলুন আগে আপনার কিছু চেক আপ করতে হবে। মেরিন চেক আপ করলো। যত তাড়াতাড়ি সম্ভব সার্জারির ব্যবস্থা করুন। ওকে দেন 15 জুলাই, মানে কালকে। নো, 15th না, 16th জুলাই। ওয়াই? কেন রেখে দিল। নীর সবই নাটক করেছে। বাংলাদেশে হয়তো মেরিনকে জেলে ঢোকানো সম্ভব না, কিন্তু সিঙ্গাপুর বা যে কোনো ফরেন কান্ট্রিতে মেরিন তেমন কিছুই করতে পারবে না। আর ইন্টারপোল অফিসারদের দিয়ে মেরিনকে শাস্তি দেবে নারী ও শিশু পাচারের জন্য। রাত 12টা, নীর বাসায় গেল। রুমে ঢুকে অবাক হয়ে গেল, কারণ রুমটা নানা ধরনের সুন্দর সুন্দর মোমবাতি দিয়ে সাজানো, যা দেখে নীরের কেন যেন চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। মেরিন এসে নীরকে জড়িয়ে ধরল। হ্যাপি 7 মান্থ অ্যানিভার্সারি জান, বলেই মেরিন নীরের পিঠে কিস করলো। 7 মাস হয়ে গেল আমাদের বিয়ের, আর এই 7 মাস আমার এই 23 বছরের জীবনে সব থেকে সেরা 7 মাস। অনেক ধন্যবাদ আপনাকে আমার এই 7টা মাস উপহার দেওয়ার জন্য। নীর ভেবে দেখলো যে এই 7 মাসেও মেরিনকে ঘৃণা, অপমান, অবহেলা ছাড়া কিছুই দেয়নি। তবুও মেরিন ধন্যবাদ দিচ্ছে ওই 7টা মাসের জন্য। নীর আর পারল না নিজেকে ধরে রাখতে। নীর মেরিনকে নিজের থেকে সরিয়ে ওর দিকে ঘুরে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। কেন এত ভালোবাসিস আমাকে বোন পাখি? কেন কেন এত বেশি ভালোবাসিস আমাকে?
এমন করেছে কখনো তোকে আমি ভালোবাসতে পারবো না, কখনো না। মেরিন নীরের কোনো কথাই শুনতে পায়নি। ও তো তখনই স্থির হয়ে গেছে যখন নীর ওকে বন পাখি বলে ডেকেছে। চোখ দিয়ে আপন গতিতে পানি গড়িয়ে পড়ছে। কত বছর পর নীরের মুখে বন পাখি শুনল। নীর মেরিনকে ছাড়লো, ওর চোখের দিকে তাকালো। মেরিনও নীরের চোখের দিকে তাকালো। মেরিনের মনে হচ্ছে আজকেও নীরের চোখে নিজের জন্য ভালোবাসা দেখেছে। নীর ঠোঁট দিয়ে মেরিনের চোখের পানি শুষে নিল, এরপর কোলে তুলে নিল, এরপর রোম্যান্স করলো ফর দ্য ফার্স্ট টাইম। ভোর 4টা, মেরিন নীরের বুকে ঘুমিয়ে আছে। নীর এখনও জেগে আছে। নীর মনে মনে বলে, ভালোবাসি তোকে। হ্যাঁ, তোর মতো তো বেশি ভালোবাসার ক্ষমতা আমার নেই, কিন্তু আর কোনো মাসুম বাচ্চাদের জীবন শেষ হতে দিতে পারি না। সকালে মেরিনের ঘুম ভাঙলো। নীর ঘুমিয়ে আছে। মেরিন নীরের চোখে মুখে অসংখ্য ভালোবাসার পরশ দিয়ে বলল, মরেও শান্তি পাবো। মেরিন ফ্রেশ হয়ে বাইরে গেল। দাদু ভাই, দাদু ভাই। বলো দিদি ভাই। মেরিন দাদু ভাইয়ের হাতে 4টা ফাইল দিল। দাদু ভাই সেগুলো দেখে অবাক, কারণ সব প্রপার্টি ফাইল। এসব কি তুমি সব নীলিমার নামে ট্রান্সফার করেছো? ফুপি তো খানবাড়ির উত্তরসূরি। হ্যাঁ, বাট ও তো তোর উপর রাগ করে একটা সুতোও নেয়নি। এখন তো নিতেই হবে, এখন তো রাগের কারণই থাকবে না। মানে? মানে কিছু না, বলো কি খাবে? কথা কাটাচ্ছ দিদি ভাই। ধ্যাত না। মেরিন বাধ্য হলো সব বলতে। কি বলছো দিদি ভাই তুমি? প্লিজ দাদু ভাই, আমাকে বাধা দিও না। নীরকে ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব না। এত ভালো কিভাবে বাসলি রে? দুজন ঘুরে দেখে নীলিমা দাঁড়িয়ে আছে। ও দাদু ভাইকে মেডিসিন খাওয়াতে এসেছিল আর সব শুনে নিল। ফুপু ভাতিজির মিল হলো, মেলোড্রামা হলো। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে সবাই এসে কথা বলছে। তখন একদল ইন্টারপোল অফিসার এসে হাজির। মেরিন বর্ণা নীর খান চৌধুরী, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হোয়াট? ইয়েস। কেন, কি করেছে মামনি? তিনি নারী ও শিশু পাচারে জড়িত, আমাদের কাছে প্রমাণ আছে। অসম্ভব, কোনো দিনও না। তখন নীর বলল, কোনোদিনও। নীর এগিয়ে এলো। মেরিন জড়িত? অ্যাকচুয়ালি জড়িত কে? ও তো নিজে এই বিজনেস করে। নীর, তোমার সাহস কি করে হয় এত বড় কথা বলার? ঠিক কাজ করার সাহস বরাবরই আমার অনেক বেশি। আরে 2 মাস ধরে অসুস্থতার অ্যাক্টিং করে আমি ওর বিরুদ্ধে প্রমাণ অ্যাকসেপ্ট করেছে। মানে? মানে আমার কিছু হয়নি, আই এম অ্যাবসলিউটলি ফাইন। এসব কিছু শুনে মেরিন ভেঙে পড়বে, আর ওর পুরো ফোকাস আমার উপর থাকবে, আর সেই সুযোগে আমি আমার উদ্দেশ্য হাসিল করব। আর কারোর উপর ভরসা করা সম্ভব ছিল না, এক্সেপ্ট কেইন। হি ইজ মাই গুড ফ্রেন্ড। মেরিনের দিন দুনিয়া ঘুরতে লাগলো। 2 চোখ থেকে 2 ফোঁটা করে পানি গড়িয়ে পড়ল। মেরিন হা হা করে হাসতে লাগলো। সবাই হাসি দেখে অবাক হলো। নীরের কিছু হলে আমিও মরে যাব। এর থেকে ভালো আমি চলে যাই। আমি থাকি আর না থাকি, নীর তো থাকবে। আপনি তো সারা জীবন আমার কাছে ভালোবাসার নীরই থাকবেন, কিন্তু আমি কখনোই আপনার কাছে ভালোবাসার মেরিন হব না। চিরকাল ঘৃণার মেরিনই থাকবো। আপনি চাইলেও আমাকে ভালোবাসতে পারবেন না। আপনি যতবার আমাকে ভালোবাসতে চাইবেন, ততবারই আপনাকে ঘৃণার কারণ দেব। আপনি আমাকে ভালোবাসতে চাইবেন, পারবেন না। 7 বছর বিনা দোষে জেল খেটেছি। ছোটবেলার 60টা বছর নষ্ট হয়েছে, এখন আর হবে না। 7 দিন পর আপনার আর আমার জন্মদিন, আর ঠিক 7 দিন পরই জেল থেকে বেরিয়ে এসে দাঁড়াবো আপনার সামনে, একসাথে কেক কাটবো। বলেই চোখ মারল। এরপর হাতকড়া লাগানো হাতজোড়া নীরের মাথার ওপার দিয়ে ঢুকিয়ে নীরের মাথা ধরে কাছে টেনে এনে কিস করতে লাগলো। নীর তো জাস্ট শকড। পুলিশ, প্রেস, মিডিয়া বা অন্য কেউ ছাড়াতে আসবে কি, এমন সিন দেখে সবাই বাকরুদ্ধ। লজ্জায় পড়ে গেল। নীর যে সরাবে তারও উপায় নেই, কারণ মেরিনকে ধাক্কা দিতে গেলে হাত করার জন্য মেরিনের হাতের সাথে ধাক্কা লেগে ও মেরিনের আরও কাছে চলে যাচ্ছে। মেরিন নিজের মন মতো কিস করে নীরকে ছাড়ল। হাত জোড়া আবারও নীরের মাথার ওপর দিয়ে তুলে নিল। পুলিশ মেরিনকে নিয়ে গেল। মেরিনকে নিয়ে যাওয়ার পর দাদুভাই নীরকে ঠাস করে থাপ্পড় মারল। তুমি তো সব লিমিট ক্রস করে ফেলেছো নীর, সব ধিক্কার তোমার উপর। না না ভাই, এবার তো মেরিনের সাপোর্ট করা বন্ধ করো। এত বড় ভুল কাজের পর ওর সাপোর্ট করছো। হ্যাঁ করছি, কারণ দিদিভাই ভুল করেনি। না না ভাই, তুমি তো সাপোর্ট করবে, কারণ তুমি তো আগে থেকে জানতে তুমি হয়তো জড়িত আছো।
নীর, মুখ সামলে কথা বলো। তুমি ভুলে কি যাচ্ছ যে তুমি কার সাথে কথা বলছো, কিসের ভিত্তিতে, কোন সাহসে বলছো? ঠিকই বলেছে, আমি নিজের কানে শুনেছি। মেরিন আর নানু ভাইকে বলতে শুনেছি। মানে? নীর সেদিনের কথা বলল, সব শুনে সবাই অবাক। দাদুভাই 3টে তাচ্ছিল্যের হাত তালি দিল। বাহ বাহ, তোমার তুলনা দেওয়া অসম্ভব। তুমি তো অতুলনীয়। তোমার জন্য যত প্রশংসা করব তত কম। সেদিন সেদিন মেয়েটা নিজের জীবন বাজি রেখে কয়েক সব শিশু আর মেয়েদের বাঁচিয়েছিল। একটুর জন্য গ্যাং লিডারকে ধরতে পারেনি। এখন বলবে এগুলো কেউ জানলো না কেন, মিডিয়া এলো না কেন? নিউজে তো দেখালো যে অন্য কেউ উদ্ধার করেছে। হ্যাঁ, ও হলো মেরিন বন্যা। যেখানে সবাই ভালো কাজ প্রকাশে আর খারাপ কাজ লুকিয়ে করে, সেখানেও বিপরীত। খারাপ কাজ প্রকাশ্যে আর ভালো কাজ লুকিয়ে করে, কারণ ও ঘৃণার মেরিন, ঘৃণার। যার বাবা নেই তবুও সে মনে করে যে তার বাবা বেঁচে আছে। যার মা আছে কিন্তু মনে করে মা মরে গেছে। যে ছোটবেলায় 2 মায়ের ভালোবাসা পেয়েছে, নিজের মা আর ফুপি মায়ের ভালোবাসা পেয়েছে, কালের পরিবর্তনে সে তার 2 মায়েরই ঘৃণার ব্যক্তিত্বে পরিণত হয়েছে। বাঁধিয়ে রাখার মতো ভাগ্য। মিথ্যা বলছো তুমি, মেরিন দোষী। মেরিন দোষী, কারণ ও তোকে পাগলের মতো ভালোবাসে। নিহাল, আমার মেয়েটাকে ছাড়িয়ে আনো, যে করেই হোক কালকের মধ্যেই। সে আর বলতে, আমি এখনই দেখছি। দাঁড়াও নিহাল। বাবা? 1 পাও বাড়াবে না। কিন্তু বাবা, মেয়েটা অবাক না আজকে তোর কাছে মেরিন হয়ে গেল? কারণটা কি একটু বলবি? তোর ছেলেকে তোর ছেলেকে হার্ট ডোনেট করতে চেয়েছিল বলে, নাকি খান এম্পায়ার তোর নামে করেছে বলে? বাবা? ঠিকই তো বলছি। আমার নাম শমশের খান হলেও খান বাড়ির আসল শের খান তো মেরিন বন্যা। বন্যাকে হয়তো কিছুদিনের জন্য বাদ দিয়ে আটকে রাখা যায়, কিন্তু আজীবনের জন্য না। যে মেরিন মানে জাহান, নিজের ডেস্টিনেশনের উদ্দেশ্যে একবার পাড়ি জমায়, তখন যতই বাধা বিপত্তি আসুক না কেন, সাগরে সেই মেরিন ফিরে আসে না। নিজের পথে নিজের গতি ধৈ ধৈ করে চলতে থাকে। গভীর তলে তলিয়ে না যাওয়া পর্যন্ত সে লড়াই করতে থাকে। কোনো বন্দুকের গুলিও যেমন ফিরে নেওয়া সম্ভব না, তেমনি মেরিন বন্যার মুখের কথাও। ও কবির ফয়সাল খানের মেয়ে। ও যখন বলেছে যে 7 দিন পর ও বের হবে, তখন ঠিক 7 দিন পরেও বের হবে, না 1 দিন আগে না 1 দিন পরে। 22 জুলাই তারিখটা মনে রেখো, মিস্টার নীর আহমেদ চৌধুরী ভার্সন। বলেই দাদুভাই চলে যেতে নিল। দাঁড়াও বাবা, বলে নীলিমা সব দলিলপত্র নিয়ে এলো। এরপর সেগুলোতে আগুন লাগিয়ে দিল। খান এম্পায়ারের সেরা খানই না হয় থাক বাবা। ইন দ্য জেইল। মেরিন দেয়ালে হেলান দিয়ে বসে আছে, বারবার দেয়ালে মাথা বাড়ি দিচ্ছে। কেন 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 নীর, এত বড় ছলনা কেন করলেন? কেন? শুধু আপনাকে ভালোবাসি বলে এমন শাস্তি দিলেন তো? ঠিক করেননি, ভুল করেছেন। এর শাস্তিও আপনাকে পেতে হবেই। তবে ভুলটা আপনার নয়, আমার। আমি আমার ভালোবাসাকে নিজের উপর ভারী হতে দিয়েছি। ভালোবাসার কালো কাপড়ে চোখ বেঁধে ফেলেছিলাম। এখন সেই কাপড় নিজেই খুলব। আপনাকে ভালোবেসে নর্মালভাবে থাকতে চেয়েছিলাম, কিন্তু আপনি ভালো হওয়া আমার নসিবে দেননি। ঘৃণা যার অস্তিত্ব, তার জীবনে ভালোবাসার ছিটে ফুটে থাকাও বেমানান। ওদিকে আমি এত বড় ভুল কি করে করতে পারি? ছি, নীরার কথা চলে পা দেওয়া ঠিক হয়নি, কিন্তু ওইসব প্রমাণ, ড্যাম ইট। আমি যখন ভুল করেছি তখন শুধরাবো আমি। কালই বোন পাখিকে বের করে আনার ব্যবস্থা করব। এসব ভাবতে ভাবতে নীর সাগর পাড় দিয়ে হাঁটছে। তখন কোথা থেকে একদল কালো পোশাক পরা মুখোশধারী লোক এলো। তাদের মধ্যে একজন খুব সাবধানে নীরের ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করলো। নীর অজ্ঞান হয়ে গেল। পরদিন জন মেরিনের সাথে দেখা করতে এলো। ম্যাম, কেন আপনি 7 দিন পরের বিলের কথা বললেন? আপনি এতগুলো দিন এখানে কি করে থাকবেন? 7 সংখ্যাটার সাথে আমার অনেক পুরনো সম্পর্ক, সেই সাথে ভীষণ পছন্দেরও। প্রথম কাজ হয়েছে। জি ম্যাম, নীর স্যারকে আপনার কাল কর্তৃত্বে পাঠানো হচ্ছে বাই ওয়াটার। গুড। অ্যাম্বাসেডার সাথে কথা বলো, আর আমার ছোট্ট একটা মেসেজ নীরের কাছে পৌঁছাতে হবে। শিওর ম্যাম। পরদিন নীরের জ্ঞান ফিরল। বেশ বড় অন্ধকারময় একটা রুমে নিজেকে আবিষ্কার করলো, আর শুনতে পেল কারো কণ্ঠ, মেরিনের কণ্ঠ। হ্যালো জান, কেমন মেরিনের কালকোটরি? কিং সাইজ প্রেসিডেন্সিয়াল কালকোটরি এটা। অবাক হচ্ছেন যে আপনি এখানে কেন, কিভাবে এলেন?
আপনার প্রশ্ন যেখানেই শুরু হোক শেষ হবে আমাতেই, কারণ আমি বর্ষণ, আমি বন্যা, আপনার অর্ধাঙ্গিনী আমি। তো আমি যদি জেলের 4 দেয়ালে অন্ধকারে বন্দি থাকি, তবে আপনি কিভাবে মুক্ত থাকতে পারেন? আমি যদি ওই 3rd ক্লাস খাবার খাই, আপনি কিভাবে রাজকীয় খাবার খেতে পারেন? এটা অন্যায় হবে, তাই না? সো যে কয়দিন আমি জেলখানাতে থাকবো, সেই কয়দিন আপনি এই কাল কুঠরিতে থাকবেন। যান। কথা বন্ধ হয়ে গেল। মেরিন, মেরিন, আমার কথা তো শোনো। তুমি শুনতে পাচ্ছ মেরিন? হে মেয়েটা জাস্ট ইম্পসিবল। ধ্যাত, এই রুমে কীভাবে থাকবো? হে মেয়েটা আমাকে পাগল করে দেবে। 21 জুলাই। ইয়া, কি খাবার? এই কদিন ধরে এই ফালতু খাবারগুলো খেয়ে কী হাল হয়েছে? এতে শক্ত রুটি, ভাত, ঝালকারি, ইউ। আর কতদিন এখানে থাকতে হবে? আজকে কত তারিখ? 20 না 21? মেবি 21 হবে। তার মানে কালই বের হবে মেরিন। কালকে বার্থডে উইশ করি না করি সরি বলে নিতে হবে। অনেক বাড়াবাড়ি করে ফেলেছে। কিন্তু আমার আজকে তো ঘুম পাচ্ছে কেন? কখন দিন হয় কখন রাত হয়ে বোঝাই যায় না। ধুর, ঘুমিয়ে পড়ি। কে জানে কালকে কি হবে। নীর ঘুমিয়ে পড়ল। পরদিন নীরের ঘুম ভাঙল, কিন্তু নর্মালভাবে না, গোলা বারুদের আওয়াজে। নীর চমকে উঠল। কি হচ্ছে? আরে এটা তো আমার রুম, এখানে কি করে এলাম? নিচে কিসের তো হইছই? নীর নিচে নামলো। নেমে দেখে যে ঢোল নাগরা বাজছে। নেহাল, নীলিমা, দাদুভাই হাত তুলে তালে তালে নাচছে, সাথে মেরিনও নাচছে ধুমসে। মেরিন? মেরিন নীরকে দেখে ছুটে গেল, গিয়ে জড়িয়ে ধরল। জান, হ্যাপি বার্থডে জান। আই মিসড ইউ সো মাচ। আই লাভ ইউ। বলেছিলাম না আমাদের হ্যাপি বার্থডের দিন বেরিয়ে আসবো। আই হোপ ইউ আর নট হ্যাপি আফটার সিইং মি। লিভ ইট। আপনার হ্যাপি থাকা না থাকা ম্যাটার করে না। সো লেটস ডান্স জান। মেরিন নীরকে টেনে নিয়ে নাচতে লাগলো, কথা বলার সুযোগই দিল না। এসব হচ্ছেটা কি? আপাতত ডাবল সেলিব্রেশন, তবে আজকের পার্টি তো ট্রিপল সেলিব্রেশন হবে। মানেটা জেনে যাবেন। এখন বর্তমান নিয়ে হ্যাপি থাকুন। কে জানে ভবিষ্যতে কেমন না কেমন হয়। এই পলকের আনন্দ পরের পলকে নাও থাকতে পারে। ইজেন্ট ইট জান? সন্ধ্যার পর গ্র্যান্ড পার্টি শুরু। কেক কাটার মধ্যে দিয়ে প্রোগ্রাম স্টার্ট হলো। ধুমধারাক্কা উৎসব চলছে। তখন মেরিন স্টেজে গেল। অ্যাটেনশন এভরিবডি, আজকে আমার বার্থডে, বাট আই হ্যাভ সামথিং স্পেশাল টু গিভ ইউ অ্যাজ রিটার্ন গিফট। অ্যান্ড ড্যাম শিওর যে এই হট হট গিফট সবার ভালো লাগবে। লাইটস অফ প্লিজ। ম্যারিন স্টেজ থেকে নেমে গেল। একটু পর স্টেজে স্পটলাইট জ্বলে উঠল। নীরা? হিয়া মাই জান, ইটস ইউর জান। লেটস এনজয় টুগেদার। আইটেম গার্ল লাগছে, তাই না? ও কেন নাচবে? কষ্ট হচ্ছে ওর জন্য। কিভাবে ডিফেক্টিভ পা দিয়ে ড্যান্স করবে, সবাইকে এন্টারটেন করবে। তুমি? আমি যা করি তা কেবল নিজেকে এন্টারটেন করার জন্য, অন্যকে নয় জান। লেটস সি দ্য মুজরা। হে ইউ নীরা, হোয়াট আর ইউ ওয়েটিং ফর? কোনো শুভক্ষণের শুরু করো। নীরা নাচতে শুরু করলো, তবে 15-20 সেকেন্ডের মাঝে ও বুঝতে পারলো যে ফ্লোরটা গরম হতে হতে অনেক গরম হয়ে গিয়েছে। একটা পর্যায়ে ওর আর দাঁড়িয়ে থাকতে পারলো না, বলে বসে পড়ল। ইট ইজ টু হট মেরিন, আমাকে ছেড়ে দে, আর পারছি না। পয়সা দিছি তো। হে গাইস, বাই। হোয়াট এভার। নর্তকী নারীর মন ভরেনি পয়সায়, আরও পয়সা লাগবে। মেরিন টাকা ছিটাতে লাগলো নীরার ওপর। আপনি কি উঠবেন নাকি নিজে চিতে পুড়বেন? নীরা কোনো রকম উঠে দাঁড়িয়ে নড়তে লাগলো। আরেকটু টুইস্ট দিই জান। জন স্টেজে কাঁচ ভাঙা বিছিয়ে দিল। গরম আর কাঁচ ভাঙার আঘাতে নীরার বেঁচে থাকা দায় অজ্ঞান হয়ে গেল। এ পোর গার্ল। জন, আবর্জনাটা বাহিরে ফেলে আসো রাইট নাও। রাতে। হোয়াট ইজ অল দিস? তুমি আমার হাত পা শেকল দিয়ে বাঁধলে কেন? এক্ষুনি বুঝে যাবেন জান। তুমি লোহার কাঠে আগুনে কেন গরম করছো? নীর, এটা নর্মাল লোহার কাঠি নয়, ধারালো লোহার কাঠি। গরম কেন করছো? সেটাও এখন বুঝে যাবেন। মেরিন সেই কাঠিটা গরম করে নীরের দিকে এগিয়ে যেতে লাগলো। জানেন নীর, আজ পর্যন্ত তো আমি মেরিন চাইনি আপনার গায়ে কোনো ফুলের আঁচড় লাগুক, লাগতেও দেয়নি। কিন্তু আজকে আপনার শরীরের সব থেকে ক্ষত আমি সৃষ্টি করব, আর আপনি সেটা ফিল করবেন। ভীষণ ইচ্ছে হচ্ছে যন্ত্রণায় আপনার কাতর কণ্ঠ, আর্তনাদ। মেরিন, আপনাকে বার্থডে গিফট দিব নীর।
আজকে আপনার হাতে আমি আমার নাম লিখব, ঘৃণার মেরিন লিখব। চাইলেও আপনার মাঝ থেকে আমাকে সরাতে পারবেন না। মেরিন নীরের হাতে লিখতে লাগলো। নীর ব্যথা তো পাচ্ছে, তবে তার থেকে বেশি অবাক হচ্ছে, কারণ মেরিন ওকে এইভাবে ব্যথা দিচ্ছে। মেরিন মনে মনে বলে, আই এম সরি, আপনাকে কষ্ট আমি দিতে চাইনি, আপনি আমাকে বাধ্য করেছেন এমনটা করতে। নীরের হাতে লেখা শেষে মেরিন পরম যত্নে নীরের হাতে মলম লাগিয়ে দিতে লাগলো। ওর রিয়াকশন দেখে মনে হচ্ছে যে ব্যথা নীর নাও ওই পেয়েছে। আঘাত দিয়ে মলম লাগানোর মানে কি? নীর, যখন আমরা জায়গা কিনি সেখানে খুব সুন্দর করে ঘর তুলি, আবার মন চাইলে সেই ঘর ভেঙে নতুন করে তুলি। কেন জানেন? কারণ হলো ওই জমি আর ঘর দুটোই আমাদের নিজেদের হয়, যা ইচ্ছা করতে পারি। ঠিক তেমনি আপনি পুরোটাই আমার। আপনাকে ভালোবাসবো আমি, কষ্টও দিব আমি, আঘাতও করব আমি, মলমও লাগাবো আমি, যা মন চায় তাই করব, কারণ আপনি বন্যার বর্ষণ। বলেই মেরিন নীরের হাতের ব্যান্ডেজে কিস করলো। হাতে ঘৃণার মেরিন লেখাটা জরুরি ছিল? অফকোর্স, মানুষ ডান হাত বেশি ইউজ করে, অ্যাকসেপ্ট লেফটি। আপনি যখন কাজ করবেন তখন আমার নামটাকে দেখতে পাবেন। এই লেখাটা এটা মনে করিয়ে দিবে যে বনে জলে জঙ্গলে যেখানে যান না কেন আমাকে পাবেন। এই লেখাটা মনে করিয়ে দিবে যে আপনার জীবনে এখন আমি আছি, ঘৃণার মেরিন আছে। এই লেখা কখনোই আপনাকে ভুলতে দেবে না যে ঘৃণার মেরিন আপনার জীবনের অংশ। নিন, এখন ঘুমিয়ে পড়ুন। গুড নাইট অ্যান্ড আই লাভ ইউ। উফস। মেরিন দৌড়ে একটা ইঞ্জেকশন নিয়ে এসে নীরের হাতে পুশ করে দিল। সকাল পর্যন্ত ব্যথা ঠিক হয়ে যাবে। সকালে নীর রেডি হয়ে নিচে নামলো। দেখলো মেরিন অলরেডি অফিসের জন্য রেডি হয়ে বসে আছে, ফুল হাতার ড্রেস পরা। নীর মনে মনে বলল, নির্ঘাত নিজের হাতের ব্যান্ড বাজিয়েছে, সাইকো কোথাকার। নীর গিয়ে টেবিলে বসলো। এইসব কি? এই জঘন্য খাবার। ওগুলোকে হেলদি খাবার বলে। হোক, আমি এগুলো খাবো না। এগুলোই খেতে হবে। ও হ্যালো, তোমার কথা শুনবো কেন? শুনতে হবে, কারণ ও চৌধুরী রানী, চৌধুরী এমপ্রাইজের মালকিন। ও যদি মালকিন হয়, আমি মালিক। নো মাই সন, ইউ আর নাথিং। নো, সি ইজ এভরিথিং। হোয়াট? এখন থেকে তুমি মেরিনের সার্ভেন্ট। কি? যান। এসবের মানে কি বাবা? মানের আবার কি আছে? কিছুই না। ভাবছি আমি আপনাকে বডিগার্ড বানাবো। কিন্তু না, আপনাকে বডিগার্ড বানাবো না। আপনাকে বডিগার্ড বানালে দেখা যাবে আমাকে রক্ষা করার জায়গায় আমার শত্রুদের হাতে হাত মিলিয়ে আমাকে মেরে দিবেন। শত্রুদের সাথে হাতও মিলাতে হবে না, নিজের ইচ্ছাতেই মেরে দিবেন। অফিসে একে আমার কেবিনে মেরিনের নাম কেন? আমার নাম কোথায় গেল? দেখতে চান? কাম উইথ মি। নীর মেরিনের সাথে সাথে গেল। এটা আমার ডেস্ক। ইয়া, কিন্তু এটা তো আমার পিয়ের রুম। একটু ভুল, এটা আমার পিয়ের রুম। আপনার রুম। আজকে থেকে আপনি আমার পিয়ে। কি? জি। তো মিস্টার পিয়ে, 5 মিনিটের মধ্যে আমার জন্য ব্ল্যাক কফি নিয়ে আসুন। 1 মিনিটও যেন লেট না হয়। বলেই মেরিন চলে গেল। এটা কোনো কথা না কবিতা? নিজের বউয়ের বিয়ে হব? নো, নেভার। নীর বসে বসে নিজের মতো কাজ করতে লাগলো। 6 মিনিট পরে মেরিন নীরকে ফোন করলো। হ্যালো, আমার কফি কোথায়? কিচেনে, বানিয়ে খেয়ে নাও। আরও 2 মিনিট সময় দিলাম, বানিয়ে নিয়ে আসুন, না হলে খবর আছে। হোক। নীর ফোন রেখে দিল। চৌধুরী বাবু, কফি তো আপনাকে বানাতেই হবে। জীবনেও বানাবো না, আমি আমার প্রজেক্টে ফোকাস করি। আর আমার প্রজেক্ট ফাইলটা কোথায়? নীর খুঁজতে লাগলো, পাচ্ছেই না। এটা খুঁজছেন বুঝি নীর? নীর তাকিয়ে দেখে মেরিনের হাতে সেই ফাইল। তোমার হাতে এই ফাইল কিভাবে গেল? হেঁটে হেঁটে। দাও। কেন দিব? এটা আমার হাতে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। বলেই মেরিন ম্যাচ বক্স বের করলো, কাঠি জ্বালিয়ে ফাইলটা চারদিকে ঘোরাতে লাগলো। কি করছো কি? যেটা দেখছেন। প্লিজ এমন করো না। আমি কেন আপনার কথা শুনবো? আপনি কি আমার কথা শুনেছেন? কি কথা? আমার বিয়ে হয়ে কাজ করার কথা। ওকে ফাইন, শুনবো। গড প্রমিস। গড প্রমিস। এখন তো দাও। দিব, তবে বিকেলে। বিকেলে কেন? আপনি কেমন কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করে ফাইল হাতে পাবেন। কিন্তু বিকেলে ফাইল পেলে কি হবে? কাজ কিভাবে করব? আইডিকে।
মানে? আই ডোন্ট নো। 5 মিনিটের মধ্যে কফি বানিয়ে আনুন। বাই। বলেই মেরিন চলে গেল। বউ নাকি আজরাইল? মেরিন সারাদিন নীরকে অনেক জ্বালালো। বিকালবেলা অবশেষে নীর ফাইল হাতে পেল। ফাইল খুলে নীর অবাক হলো, মুচকি হাসলো, কারণ ফাইলটাও ইনকমপ্লিটই রেখেছিল আর এখন দেখছে কমপ্লিট, তাও একদম পারফেক্ট, কোনো ভুল নেই। ও করলে এত পারফেক্ট হয়তো হতো না। নীর মনে মনে বলে, মেয়েটা আসলে কোনো ভুল করে না। রাতে মেরিন চুল বাঁধছে। চুল বেঁধে একটা পিলো অ্যান্ড ব্ল্যাঙ্কেট নিয়ে সোফায় শুয়ে পড়লো। নীর খানিকটা অবাক হলো। গত রাতে তো ব্যথার মেডিসিনের এফেক্টে ঘুমিয়ে পড়েছিল, তাই দেখেনি যে মেরিন সোফায় ঘুমিয়েছিল। নীর মনে মনে বলে, এ কি দেখছি আমি? স্বপ্ন নাকি সত্যি? আমার কলেজের ওপর থেকে সরে সোফায় ঘুমাচ্ছে। জটর এসছে নাকি নাকি ভূতে ধরেছে? কিছু তো ঘাবলা আছে, কিন্তু কি? অসুস্থই মনে হয়। না ঘুমিয়ে তাকিয়েছেন কেন? আমার চোখ, আমার ইচ্ছা। তাকিয়ে থাকবো নাকি চোখ বন্ধ করে থাকবো সেটা আমার ব্যাপার। সারাদিন অনেক কাজ করেছেন, এখন ঘুমান। না। ওকে, তাকিয়ে থাকুন। বলেই মেরিন শুয়ে পড়ল। শুয়ে শুয়ে মোবাইলে কিছু করছে। তোমার কি জ্বর এসছে? কেন? কিছু না, তোমার মোবাইলের আলোতে আমার ঘুম আসছে না, চোখে লাগছে। মেরিন কোনো কথা না বলে চুপচাপ বারান্দায় চলে গেল। হে মেয়েকে বোঝা বড় দেয়, কি করে কেন করে। নীর সোজা হয়ে শুয়ে পড়ল। তখন ওর মাথায় ঢুকলো যে কাহিনী কি। নীর আর 1 মিনিটও দেরি না করে বারান্দায় গেল, গিয়ে মেরিনকে পেছন থেকে জড়িয়ে ধরল। মেরিন অবাক, রিয়্যাক্ট করলো না। আম সরি। কেন? অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আমি জানি যে আমি অনেক হার্ড করে ফেলেছি, তোমাকে ধোকা দিয়েছি, ছলনা করেছে, অনেক কষ্ট দিয়ে ফেলেছে। মেরিন হা হা করে হাসতে লাগলো। নীর অবাক হলো। মেরিন নীরকে ছাড়ালো। কালকে আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? গেলেই বুঝবেন। যান, গিয়ে ঘুমিয়ে পড়ুন। যান। তুমি ঘুমাবে না? আপনি যান। সারা রাত নীর মেরিনের ঘুম হলো না। পরদিন 1 ঘন্টা ধরে ড্রাইভ করেই যাচ্ছ। কোথায় যাচ্ছ? কোথায়? এই তো 5 মিনিট। ওরা পৌঁছালো। এটা তো কুমড়োপাড়া। আমি কি বলেছি এটা কামারপাড়া? নামুন। দুইজন নামলো, ভেতরে ঢুকলো। নীর মেরিনের পিছু পিছু গেল। মেরিন একটা কুমড়োকে সরিয়ে দিয়ে একটা চাকার সামনে বসলো। একটু মাটি নিল। এই একটু মাটি নিলাম, চলুন একটা মূর্তি বানাই। তুমি মূর্তিও বানাতে পারো? মেরিন মুচকি হাসি দিল। মেরিনের হাসির রহস্য নীর কখনোই বুঝবে না। মেরিন একটা মূর্তি বানালো। সুন্দর না মূর্তিটা? দেখুন। পলকেই মূর্তিটা মেরিন নষ্ট করে ফেললো। এটা কি করলে? ভেঙে ফেললাম। বানালেই বা কেন, আর ভাঙলেই বা কেন? কারণ এই মাটি বলুন আর মূর্তি বলুন, দুইটার একটারও কোনো ফিলিংস নেই। তবে এই মাটি সব থেকে ভয়ঙ্কর। এর থেকে বড় শাস্তি প্রদানকারী আর কিছু নেই। মাটির কোনো ফিলিংস নেই, কিন্তু কখনোই সে কিছু ভোলে না। যেখানে মাটি কিছু ভোলে না, সেখানে পানি। পানি কি করে আফসোস মানবে? পানির অপর নাম কেবল জীবন নয়, কখনো পানির অপর নাম মরণও। তোমাকে চেনা বড় দায়। মেরিন বন্যা নীর খান চৌধুরীকে চেনার বা বোঝার ক্ষমতা তো স্বয়ং মেরিন বন্যা নীর খান চৌধুরীরও নেই। বাকিরা কি বুঝবে? মানে? চলুন ব্যাক করা যাক। হাত ধোবে না? ওই তো নদী, ওইখানে ধুয়ে নিব। নীর তাকিয়ে দেখলো নদী। ওয়াও। মেরিন বাঁকা হাসি দিল। মেরিন হাঁটু পর্যন্ত পানিতে নামলো। নীরেরও নদী অনেক প্রিয়, তাই নীরও নামলো। নীর পানি ধরে খেলতে লাগলো। ইচ্ছে করছে গোসল করি, সাঁতার কেটে ওই পারে যাই। লাভলি। নীর ভবের দুনিয়ায় আছে। তখন হঠাৎ করে মেরিন দিরিম করে নীরকে ধাক্কা মারলো। হঠাৎ করে ধাক্কা মারাতে নীর ব্যালেন্স রাখতে পারলো না, পড়ে গেল। হাবুডুবু খেতে লাগলো। মেরিন দাঁড়িয়ে দেখতে লাগলো। 1.5 মিনিট পর মেরিন নীরকে টেনে তুললো। নীর কাশি দিতে দিতে বলল, তুমি কি পাগল? অনলি ফর ইউ। সাঁতার কাটবেন? ওই পার যাবেন? অত বড় নদী পাড়ি দিবে? স্রোত যে বিপরীতমুখী। তাই জন্যই তো পাড়ি দিতে চাইছেন। এলিয়ান। ওকে, বাই। বলেই মেরিন দৌড়ে পানির গভীরের দিকে গেল। আরে দাঁড়াও। নীরও পিছে পিছে গেল। দুইজন একসাথেই অপর পাশে গেল। কিছুদিন পর মেরিন অফিসে যাচ্ছে। তখন রাস্তায় একটা আধা পাগল টাইপ দাড়িওয়ালা লোককে দেখলো। বাবা। রাস্তায় জ্যাম লেগে আছে। মেরিন গাড়ি থেকে নেমে দৌড়ে পার হতে লাগলো। গাড়ি টাড়ি কিচ্ছু দেখছে না, পাগলের মতো দৌড়ে যেতে লাগলো।
হঠাৎ একটা গাড়ি এসে মেরিনকে ধাক্কা মারলো। মেরিনের চোখ বন্ধ হয়ে আসে, দেখছে দূর থেকে নীর দৌড়ে আসছে। কোন পাখি? আমার বাবা, ও যে আমার বাবা। নীর মেরিনকে নিয়ে হসপিটালে গেল। নীর ওটির বাইরে দাঁড়িয়ে আছে। ডক্টর বেরিয়ে এলো। ডক্টর, আমার বোন নোরি তেমন আঘাত পায়নি। থ্যাংক গড। তাকে কেবিনে শিফট করা হচ্ছে, 3 থেকে 4 ঘন্টা পর তাকে দেখতে পারবেন। থ্যাংক ইউ। ইটস মাই ডিউটি, এক্সকিউজ মি। ডক্টর চলে গেল। একটু পর ও মামার কথা বাবা বাবা কি বলছিল, হাত দিয়ে ইশারা করছিল, কিছু তো একটা দেখাচ্ছিল, কিন্তু কি? কিছু তো আছে, ওর জ্ঞান ফেরার পর জানতে হবে। একটু পর নীর মেরিনকে দেখতে গেল। মেরিনের মাথায় হাত রাখলো। ভালোও তুই, খারাপও তুই। সত্যি কি তুই খারাপ? তোর খারাপের আড়ালে হয়তো খুবই ভালো কিছু আছে, আর না হলে জঘন্য কোনো খারাপ সত্তা। তুই বরাবর একটা রহস্য, যার কোনো কুলকিনারা নেই। তুই সেই রহস্য যা কেউ ভেদ করতে পারবে না। আর আমি তো অতি সাধারণ, দ্যাটস ওয়াই আই হেট ইউ। তোকে আমার সহ্য হয় না, কিন্তু এখন তুই আমার খারাপ অভ্যাস হয়ে গেছিস। তোকে আর কোনোদিনই ছাড়তেও পারবো না। সকালে মেরিনের জ্ঞান ফিরল। তাকিয়ে দেখলো নীর বসে আছে। মেরিন মুচকি হেসে উঠে বসলো, ফোন খুঁজতে লাগলো। তখন নীরের ঘুম ভাঙলো। তুমি ঠিক আছো? হয়তো। আমার ফোনটা কোথায়? ফোন দিয়ে কি হবে? আমার শ্রাদ্ধ। কথাটা শুনে নীরের মেজাজ বিগড়ে গেল। তুই কি কোনোদিনও নর্মালভাবে কথা বলতে পারিস না? অশিক্ষিত লোকেরা বউদেরকে তুই তোকারি করে। শাট আপ। আমার মোবাইল কোথায়? কি করবে? কি করবে সেটা আগে বলো। মোবাইল দিয়ে কেউ আচার বানায় না, আই থিঙ্ক। ঠাটা। নীর মেরিনকে মোবাইল দিল। হ্যালো জন। আজ রিলিজ নয়টা কি জরুরি? অফকোর্স। ইম্পসিবল। আইকে। আই নো। আই নো। তখন মেরিনের ব্রেকফাস্ট নিয়ে নিহাল নীলিমা এলো। কেমন আছো মামনি? অ্যাবসলিউটলি ফাইন বাবা। নীর মনে মনে বলে, অ্যাবসলিউট ফাইন। কথা বলার এনার্জি নেই। অ্যাবসলিউট ফাইন। ভালো থাকলেই ভালো, এখন খেয়ে নিবি। একদমই ক্ষুধা লাগেনি শাশুড়ি ফুপ্পি। কোনো কথা না, নে হাক কর। আচ্ছা দাও, আমি হাত দিয়ে খাচ্ছি। ও তো আমার সাথে খেলতে ঘৃণা করে, বেশ চামচ দিয়ে খাইয়ে দিচ্ছি। কি যে বলো না, দাও খাইয়ে দাও। নীলিমা মেরিনকে খাইয়ে দিতে লাগলো। নীর মনে মনে বলে, এরা সাপে নিউলো থেকে আমদত কি করে হলো? একটু পর মেরিন রেস্ট করছে। আসলে সেটাও করছে না, শুয়ে শুয়ে আঙুলের কর গুনতে গুনতে কিছু ভাবছে। মেরিন, মেরিন। বলুন, আমার চোখ বন্ধ, কান নয়। তুমি কালকে কাকে দেখেছিলে? কি দেখেছিলে? তা জেনে আপনি কি করবেন? আরে তুমি বারবার মামার কথা বলছিলে। তো বলো না, কি দেখেছিলে? অস্তিত্ব। অস্তিত্ব? কার? আমার। মানে? কিছু না। তুমি এমন কেন? কেমন? ওঠো, খেয়ে নেবে, ওঠো। এটা বলো না যে ক্ষুধা লাগেনি। মেরিন উঠে বসলো, নিজের হাতে খেতে নিল। তুমি আমাকে কি মনে করো বলবা? নীর আর কোনো জবাব না দিয়ে মেরিনকে খাইয়ে দিতে লাগলো। বিকালে মেরিনকে রিলিজ দেওয়া হলো। মেরিন বাসায় গেল না। জন। জি ম্যাম। ঢাকা শহরে যত পাগল আধা পাগল লোক আছে সবাইকে আমি দেখতে চাই। কিন্তু ম্যাম, ঢাকা শহরটা বিশাল বড়, কত শত অমন মানুষ আছে। কোথায় কিভাবে পাবো কবির স্যারকে? কুইট ইম্পসিবল। নাথিং ইজ পসিবল। ফাইন। ওকে ম্যাম। গুড। তাহলে ম্যাম এখন আপনি গিয়ে রেস্ট করুন। কেন, আমার কি হয়েছে? না মানে ম্যাম। আচ্ছা শোনো, কালকে পরশু তুমি আমার জার্মান যাওয়ার অ্যারেঞ্জমেন্ট করো। ম্যাম আপনি এই শরীর নিয়ে? একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। ওকে ম্যাম। মেরিন চলে গেল। পরদিন। একে তুমি অফিসে? আমার অফিস, আমার ইচ্ছা বলেই মেরিন রুমে চলে গেল। হ্যালো। আচ্ছা মিসেস মেরিন বন্যা, আমরা কি মিটিংটা 30 মিনিট ডিটেল করতে পারি প্লিজ? 30 মিনিট কেন, 30 বছর জিলে করুন, আই ডোন্ট মাইন্ড।